প্রথমত আবারও কৃতজ্ঞতা জানাই তোমাদের যে তোমরা এত অভিনিবেশ সহকারে একটা সিরিয়াস জিনিস, যেটা ঠিক মানে কোনোরকম কোনো জৈবিক স্বার্থ হাসিল করে না, আত্মার খাবার কিছু, সেটার প্রয়োজনীয়তা না। সাহিত্যের তো আসলে বৈষয়িক মূল্য খুবই। নজরুল বলে যে অমূল্য যা কিছু অমূল্যে কেনে, আমার যত অমূল্য রচনা অমূল্যেই কেনে। রাজ সরকার দিয়েছেন দাম, যা বাইর করে সেটাই বাজেয়াপ্ত করে। বইয়ের একটার পর একটা বই বাজেয়াপ্ত হচ্ছে তার। যাই হোক, আমি কৃতজ্ঞতা জানাই যে নজরুলের প্রতি তোমাদের পিপাসা আমাকে খুব অভিভূত করেছে। আমি খুব চার্মড, এবং আমি আবারও হাসান আল ফেরদৌসকে ধন্যবাদ জানাই এটা আয়োজন করার জন্য। চমৎকার। আমরা কাজে চলে যাই, অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। তো নজরুলের ঋতুর কথা আমরা বলেছি, ঋতুগুলো পরিচিত হয়ে নিলাম। একটা হলো তার প্রিয়, তার চরিত্র অনুযায়ী তার প্রথম ঋতু হলো গ্রীষ্ম, এটা হলো অগ্নিবীণার ঋতু। তারপরে আসলো বর্ষা, বুলবুল এবং জিঞ্জিরের। বুলবুল গানের বই, জিঞ্জির হলো কবিতার বই, এটা। আর হেমন্ত, এটা হলো 41 সালে। হেমন্ত মূলত হলো নজরুলের ফিরে যাওয়ার তারা, বাড়ি ফিরতে হবে। ওই যে রুমির, জালালউদ্দিন রুমির যে কথাটা বলছিলাম আমাদেরকে, যে বাঁশি যখন আমরা বাজাই, রুমি বলে যে বাঁশি তো বেজে ওঠে, তাই না? রুমি বলছেন না, বাঁশি আসলে বাজে না, বাঁশি আসলে কাঁদে। কেন কাঁদে? ওই যে যেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছে কেটে, বন থেকে বাঁশ কেটে তৈরি করা হয়েছে, তো ওই তার ওইখানে যাওয়ার জন্য সে আসলে কান্না করে। মানুষ কেন শ্রেষ্ঠ প্রাণী? অনেক যুক্তি আছে, কিন্তু আমার কাছে যুক্তিটা খুব সোজা। আমার যুক্তিটা হলো যে মানুষের জন্ম হচ্ছে একটি পাশবিক এবং একটি অপবিত্র প্রক্রিয়ায়। একই পশুদের মতোই মানুষও ফিজিক্যাল হয়, এবং পশুদের মতোই মানুষেরও বাচ্চা হয়। এর মধ্যে কোনো মাধুর্য মহত্ব কিচ্ছু নেই। কিন্তু মানুষ শ্রেষ্ঠত্ব কি জীব কেন? এই জন্য যে অপবিত্র প্রক্রিয়ায় জন্ম নেওয়ার পরে একটা প্রাণী সারা জীবন পবিত্র হওয়ার সাধনা করেছে। তার পেটের ভিতরে ময়লা, তার এখানে ময়লা, ওখানে ময়লা, কিন্তু এই ময়লা পেটের ভিতরে রাখার পরও সে শরীরটাকে পবিত্র করার চেষ্টা করে। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে, অজু করে, গোসল করে, ফ্রেশ হয়ে স্রষ্টার সামনে দাঁড়ায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওই মহাপবিত্র সত্তার সঙ্গে কানেক্ট হওয়া। তাহলে মানুষ একটা অপবিত্র প্রাণী হওয়ার পরও একমাত্র প্রাণী যে সারা জীবন পবিত্রতার সঙ্গে আত্মীয়তা করার, তার সাথে কানেক্ট হওয়ার সাধনা করেছে, এটাই তাকে সৃষ্টি করেছে। আর কোনো প্রাণীর মধ্যে এই প্রবণতাই নেই। ওকে, আমরা কাজে চলে যাই। তো নজরুল সম্পর্কে অনেক কথা আমরা বললাম, আমরা এখন দ্রুত চলে যাবো, কারণ অনেক লম্বা পথ। আমি জানি না এতটা সম্ভব কিনা। আর আমি মনে করছিলাম যে হয়তো 25 ঘন্টা চালাবো আর কি। তো চ্যাংরা মানুষ তো, বাচ্চা মানুষ তো, কোনো সমস্যা নেই আমার। তো নজরুল সম্পর্কে জীবনানন্দ দাশ, এই যে নজরুলকে আমরা জেনে আসলাম এতক্ষণ, সেই সম্পর্কে জীবন দাসের মতো একটা নিরীশ্বর, একটা নির্জনতাবাদী, একটা প্রায় নেতিবাচক প্রবণতার কবি, যিনি জীবনের এমন এক জায়গায় আমাদেরকে নিয়ে যান, পরাবাস্তবতার এক গভীর কুঞ্জের মধ্যে ঢুকিয়ে দেন, যেখান থেকে আসলে বাইরে আসা যায় না, নেশার মতো ঢুকে যায়। এরকম নির্জনতাবাদী কবি, নজরুলের মতো বহির্মুখী উচ্ছ্বাস মুখর, এরকম একটা কবি সম্পর্কে যে কথাগুলো বলছে, সেই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন নজরুল হলেন বাংলার শেষ নিঃসংশয়বাদী কবি। নিঃসংশয়, তার মধ্যে কোনো কিছুতেই কোনো সংশয় ছিল না। তিনি যা জানেন, যেটা বলেন, সেটা করেন, এবং এই করা এবং এই তার বিশ্বাস এবং তার কর্মের মধ্যে কোনো পার্থক্য নাই। তিনি স্পষ্ট, কিন্তু একেবারে লক্ষ্যভেদী, এবং এই লক্ষ্যভেদ করতেছেন আবার শৈল্পিক প্রক্রিয়ায়, কোনো অশৈল্পিকতা নাই নজরুলে। তাহলে নিঃসংশয়বাদী কবি, নির্দিষ্টকরণ, কোনো রকম ভেজাল নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, হতাশা নাই, একমুখে চলছেন শুধু লক্ষ্য অভিসারে। তারপরে বলছেন তার জনপ্রেম, দেশপ্রেম পূর্বোক্ত শতাব্দীর বৃহত্তম ধারার সঙ্গেই সত্যি একাত্ম। আগের যে ধারা আমাদের দেশপ্রেমের, বলছে ওই ধারার সর্বশেষ পুরুষ হলেন কাজী নজরুল ইসলাম। পরবর্তী বলতেছেন পরবর্তী কবিরা সেই সৌভাগ্য থেকে বঞ্চিত, তার নিজেদের কথা বলতেছেন। আমরা নজরুলের যে সৌভাগ্য, যে জায়গায় তিনি গেছেন, ওই জায়গার থেকে আমরা বঞ্চিত বলে আজ পর্যন্ত নজরুলকেই আমরা যেহেতু বঞ্চিত, আমরা যেহেতু পারি না, সেই জন্য
আজ পর্যন্ত নজরুলকে সত্যিকারের দেশ ও দেশীয়দের বন্ধু কবি বলে জনসাধারণ চিনে নেবে। কি বুঝলা? একমাত্র তাকেই জনগণ চিনে নেবে তাদের দেশ এবং দেশীয়দের বন্ধু বলে। জনতা মানে জন এবং জনতার বন্ধু ও দেশপ্রেমিক কবি নজরুল। মানুষের তার চাইতে বড় বন্ধু বাংলা সাহিত্যে আর জন্মায় নাই। তিনি জনতার বন্ধু, জনতা মানুষ, ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল লোকটারও বন্ধু, এবং এর ভেতর দিয়ে তিনি এক অসাধারণ দেশপ্রেম সৃষ্টি করেছেন আমাদের সাহিত্যে। সত্যি নজরুল অদ্বিতীয়। জীবনানন্দ দাশ। এবার ভারতের শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের প্রাইভেট সেক্রেটারি ছিলেন, পরবর্তীকালে নেহরুর ক্যাবিনেটে ভারতের শিক্ষামন্ত্রী হন, বিখ্যাত পত্রিকা চতুরঙ্গের সম্পাদক ছিলেন তিনি। নজরুলের একজন গুণগ্রাহী ছিলেন বললে ভুল হবে, তিনি মূলত কংগ্রেসীয় দৃষ্টিতে পৃথিবীটাকে দেখতেন। তিনি কংগ্রেসের খুব টপ লেভেলের লিডার ছিলেন। তো হুমায়ুন কবির, তার একটা বিখ্যাত বই তোমাদের পড়া উচিত, বাংলার কাব্য। এটা অবশ্যই পড়া উচিত, কারণ বাংলাদেশকে বুঝতে হলে, বাংলা কবিতার ধারা বৈশিষ্ট্যগুলো বুঝতে হলে পশ্চিম বাংলার সাথে পূর্ব বাংলা, বাংলাদেশের পার্থক্যগুলো কী কী একেবারে দিবালোকের মতো সত্য হয়ে উঠবে এই বইটা পড়লেই স্পষ্ট। তো হুমায়ুন কবির বলতেছেন যে অসহযোগ আন্দোলনের আলোড়ন বাংলা কাব্যে বোধহয় নজরুল ইসলামেই বেশি জেগেছিল। সেই জন্য বর্তমান শতাব্দীর তৃতীয় দশকে তার এত বিশাল প্রতিষ্ঠা। 20 এবং 30-এর দশক পর্যন্ত নজরুল একাই জন আত্মাকে ধারণ করে অদ্বিতীয় হয়ে ওঠেন। অদ্বিতীয়, তার মধ্যে সেকেন্ড নাই। এবার আসি রবীন্দ্রনাথের গবেষণা করে একটা জীবন যিনি কাটিয়ে দিয়েছেন, 1945 সাল থেকে শুরু করে পরবর্তী পুরো জীবন রবীন্দ্রনাথ চর্চা করে কাটিয়েছেন। তিনি হলেন বিখ্যাত আবু সাইদ আইয়ুব। আবু সাইদ আইয়ুব নন বেঙ্গলি ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের জন্য বলা হয় যে তিনি বাংলা ভাষা শিখে বাংলা ভাষার শ্রেষ্ঠ একজন সাহিত্য সমালোচক হয়ে ওঠেন। গালিবের গজল থেকে তার বিখ্যাত অনুবাদের বই। তো আবু সাইদ আইয়ুব রবীন্দ্রনাথের গবেষণার জন্য মহা গুরুত্বপূর্ণ একজন গবেষক। সেই আবু সাইদ আইয়ুব 45 সালে তার বক্তৃতায় বলতেছেন, তখনও তিনি রবীন্দ্রনাথের মধ্যে ঢোকেন নেই, নাটকের আগের 45 সালে নজরুলের অফ হয়ে যাওয়ার 3 বছর পরে তিনি বলতেছেন, আবু সাইদ আইয়ুব তিনি বলতেছেন, আধুনিক বাংলা কাব্যে নজরুলের তুলনা নেই। বাংলার বুকে সামাজিক ও রাষ্ট্রিক বিদ্রোহের যে আগুন জ্বলে উঠেছিল, সেই আগুনের স্পর্শে তার বীণা হলো অগ্নিবীণা। জাতীয় বিপ্লবের তিনি সার্থক সাহিত্যিক প্রতিভূ। জাতির জন্য যে বিপ্লব দরকার, সেই বিপ্লবের তিনি হলেন সত্যিকারের সার্থক প্রতিভূ। এখন বলতেছে আবার মাইন্ডেড, এখন আবু সাইদ আইয়ুব বলতেছেন বঙ্কিমের চেয়ে সার্থক। কেননা বঙ্কিমের জাতীয়তা ছিল সংকীর্ণ, বর্ণ হিন্দুর সাম্প্রদায়িকতায় বদ্ধ। হয়তোবা রবীন্দ্রনাথের চেয়েও সার্থক নজরুল, কারণ রবীন্দ্রনাথের জাতীয়তা স্বধর্ম বিরোধী, অর্থাৎ আন্তর্জাতিক, এবং তার বিদ্রোহের আদর্শ ছিল বড় বেশি বিদগ্ধ জনচিত। এত পরিমার্জিত বোঝাই যায় না, এত পরিমার্জিত। আজকালের ভাষায় যাকে বলা যায় বুর্জুয়া রিফর্মিস্ট। আবু সাইদ আইয়ুব, যিনি পরবর্তীকালে রবীন্দ্রনাথ নিয়ে জীবন কাটাবেন, তিনি রবীন্দ্রনাথকে বলতেছেন যে বুর্জুয়া রিফর্মিস্ট, নাথিং, আর কিছু না। তো যাই হোক, এই বক্তব্যগুলো নজরুলকে বোঝার জন্য আমাদের জন্য সহজ। এবার আসি নজরুলের সৃষ্টি জীবন, যেটা আমরা বারবার বলেছি। নজরুলের জীবনকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম পার্ট 1922, দ্বিতীয় পার্ট 1928, তৃতীয় পার্ট 1941। এই 3টা বছরের মধ্যে 28 সাল বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ বছর, 1922 সাল বাংলা ভাষা কবিতার জন্য শ্রেষ্ঠ বছর, এবং নজরুলের জীবনেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর 1922 সাল। কারণ বিদ্রোহী রচনা তার এই সময়ে 1922 সালের 6 জানুয়ারি প্রকাশিত হয়। বিদ্রোহী এই সময় লেখা, 22 সালে। ব্যথার দান গল্পগ্রন্থ, মুসলিম সমাজের যে সংস্কৃতি, এগুলো যে গল্পে উপকরণ হতে পারে, এটা ব্যথার দান না পড়লে আমরা ওইভাবে জানতামই না। এরপরে অনেকেই লিখেছেন, কিন্তু নজরুল হচ্ছে পায়োনিয়ার। তারপরে হলো তার যুগবাণী, যে প্রবন্ধের বই, যেটা বাজেয়াপ্ত করে হয়েছিল সঙ্গে সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্ট,
এই যুগবাণীর যে প্রবন্ধের যে ফরম্যাট, যে ধারা, যে স্টাইল, এই রকম ধারা বাংলা সাহিত্যে তার আগে আর ছিলেন। তিনি ছিলেন পায়োনিয়ার। তারপরে 1922 সালের 25শে অক্টোবর বেরোলো তার ভুবন বিখ্যাত বই অগ্নিবীণা। ধূমকেতুর প্রকাশ ঘটলো একই বছর 1922 সালের 11ই আগস্ট। ধূমকেতু নিয়ে আলাদা একটা ক্লাস হতে পারে, যে এত সব কাণ্ড কারখানা করেছে ধূমকেতু। ধূমকেতুর আগে বাংলা সাংবাদিকতা ছিল সাম্রাজ্যবাদের তল্পি বহনকারী, গণমুখী সাংবাদিক, এলিট শ্রেণীর কাগজপত্র ছিল, দৈনিক পত্রিকা। আমাদের বাংলাদেশের যে সংবাদ মাধ্যমের যে অবস্থা এখন, সব হলো জয় বাবা ফেলুনাথ, আর কিছু নেই। সব এই যে মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন, স্তাবক এবং খুঁতখুঁড়ার লোভে আত্মবিক্রয়কারী সম্প্রদায় গণমাধ্যমগুলো দখল করে বসে আছে। এই খুঁতখুঁড়ার লোভে আত্মবিক্রয়কারী সম্প্রদায় তো সেই যুগেও ছিল, সবগুলো ছিল সাম্রাজ্যবাদের দালাল, পদলেহনকারী। এই সময় একটা হই হই করে একটা পত্রিকা বেরোলো ধূমকেতু বেরিয়ে বাংলা সাংবাদিকতার খোল নলছে পাল্টে দিলেন। ধূমকেতু হলো গণমুখী সাংবাদিকতার প্রতিকৃতি। এর আগে গণমানুষের কথা সংবাদপত্রের পাতায় নজরুলের মতো করে বলতেই পারে, সাহসী পায়নি। এই প্রথম গণমুখী সাংবাদিকতা প্রবর্তন হলো বাংলা সংবাদপত্রে। তারপরে আরো অনেক কিছু আছে ধূমকেতু নিয়ে, সেটা আমরা পরে আসবনি। আনন্দময়ীর আগমনে, এই কবিতার মতো তীব্রতর কবিতা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে বাংলা ভাষার 200 বছর 500 বছরের ইতিহাস নেই, 1374 বছরের ইতিহাসে এরকম কবিতা দ্বিতীয়টা লেখা হয়নি। এটা বেরিয়েছিল 22 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখে। তারপরে আসছে স্বাধীনতার ঘোষণা, ওই যে বললাম ধূমকেতু। এবার ধূমকেতুতে তিনি 13ই অক্টোবর, যখন গান্ধী, জিন্না সাহেব, নেহরু সাহেবরা স্বাধীনতার কথা বলে কাপড় চোপড় ভিজে ফেলায়, সেই সময় একটা 23 বছরের ছেলে বলল, কোনো স্বরাষ্ট্ররাজ বুঝি না, ধূমকেতু চায় ভারতের পূর্ণ স্বাধীনতা, ভারতবর্ষের 1 ইঞ্চি মাটিও পরপ্রধানত থাকবে না, তার উপরে মরলিপনাও কারো করা চলবে না, ভারতবর্ষ ভারতীয়দের। এই স্বাধীনতার ঘোষণা নজরুলের আগে বাংলা ভাষায় না, ভারতবর্ষে শুধু আর একটা লোকের কথা বলা যেতে পারে, তিনি হলেন মৌলানা হযরত মোহানি। এই হযরত মোহানি কংগ্রেস অধিবেশনে প্রথম স্বাধীনতার কথা বলেছিলেন মধ্য ভারতে। কে যেন তাকে গান্ধী প্রচন্ড তিরস্কার করেছিলেন, যে এই মঞ্চে আপনি এটা বলতেছেন। হযরত মোহানি গালমন্দ করেছিলেন গান্ধী। আর বাংলা ভাষায় প্রথম স্বাধীনতার কথা বলেছিলেন তিনি 1922 সালে, যখন স্বাধীনতার নাম শুনলে কাপড় চোপড় নষ্ট করতো লোকেরা। ধূমকেতুর পথ নামে তার একটা আর্টিকেল বেরিয়েছিল। এই আর্টিকেলটাও তার পত্রিকা বন্ধ হওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায়। একটা হলো আনন্দময়ের আগমনে, একটা হলো স্বাধীনতার ঘোষণা, আর একটা হলো এই ধূমকেতুর পথ। এখানে তিনি বললেন ধূমকেতুর পথটা কি, এটা বলতে যে তিনি বলতেছেন, আমি যতটুকু বুঝতে পারি তার চাইতে বেশি বুঝবার ভান করে যেন কারোর শ্রদ্ধা বা প্রশংসা পাওয়ার লোভ না করি। আমি যা বুঝি, আমার যা বোধ, এর বাইরে ভান করে মানুষের অপ্রয়োজনীয় শ্রদ্ধা ভালোবাসা অর্জন করার কোনো দরকার নেই আমার। তা সে মহাত্মা গান্ধীরই হোক, আর মহাকবি রবীন্দ্রনাথের মতে হোক, কিংবা ঋষি অরবিন্দের মতো হোক, আমি সত্যিকার প্রাণ থেকে যেটুকু সাড়া পাই, আমার প্রাণের ভেতর থেকে যে সাড়াটা আসে, যেটুকু সাড়া পাই, রবীন্দ্র, অরবিন্দ বা গান্ধীর বাণীর আহ্বান, ততটুকুই শুধু মানব, এর বাইরে একটুও না। তাদের বাণীর আহ্বান যদি আমার প্রাণে প্রতিধ্বনি না তোলে, তবে তাদের আমি মানব না। এইরকম স্পষ্ট কথাবার্তা রাজনীতি এবং সাহিত্য নিয়ে বাংলা ভাষা আর পাওয়া না। তো এর পরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। হাততালি পেতে ভালোই লাগে। তারপরে ব্যান্ড করে দিল। তো তখন এমএন রায়, বিখ্যাত মানবেন্দ্রনাথ রায়, এমএন রায়, সাব কন্টিনেন্টের ইউনিভার্সাল লিডার, গান্ধীর লেনিন এবং স্টালিনের ঘনিষ্ঠ ছিলেন এমএন রায় তার একটা বইয়ের জন্য অমর হয়ে আছেন। বইটা হলো দ্য হিস্ট্রিক্যাল রোল অফ ইসলাম। তোমাদের পড়া উচিত, খুবই মারাত্মক সুন্দর বই। দ্য হিস্ট্রিক্যাল রোল অফ ইসলাম, ইসলামের ঐতিহাসিক ভূমিকা, মহামারাত্মক বই। তো ওই এমএন রায় নজরুলকে বললেন যে এই ঝামেলাতে বাঁচার জন্য নজরুলকে ইউরোপে পাঠায় দিই। তিনি একটা ভালো উদ্যোগ নিলেন, কিন্তু নজরুল মুজাফফর আহমদের মাধ্যমে প্রস্তাব পাঠালেন তিনি। কিন্তু নজরুল বলল, ব্রিটিশের রক্তচক্ষুর ভয়ে
পলায়ন করে ইউরোপে যাব? কোশ্চিন কালেও নয়, গেলেন না। এরপরে এই জেলে রবীন্দ্র নজরুল জেলে চলে গেলেন, গ্রেপ্তার হয়ে গেলেন 23শে নভেম্বর কুমিল্লায় 1922 সালে। এই কুমিল্লা থেকে জেলে 7 জানুয়ারি 1923 তার বিখ্যাত 3টা সাক্ষাৎকার পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবে চিরকাল। একটা হলো সক্রেটিসের দেওয়া সাক্ষাৎকার, জবানবন্দি যেটা আদালতে দিয়েছিলেন সক্রেটিস। অ্যাথেন্সের আদালতে দাঁড়িয়ে নিঃসঙ্গ সক্রেটিস সত্যিকারের সত্যের দীপ্ত তেজ নিয়ে, যে উত্তাপ নিয়ে, সত্য দ্বারা উদ্বোধিত হয়ে যে সাক্ষাৎ যে জবানবন্দি দিয়েছিলেন, বিশ্ব ইতিহাসে এটা পড়ানো হয়, ফিলোসফির ইতিহাসেও পড়ানো হয়, হিস্ট্রিতেও পড়ানো হয়। এই সাক্ষাৎ, এই জবানবন্দির পরে আর একটা জবানবন্দি, সেটা হলো রাজবন্দির জবানবন্দি নজরুলের। তুলনা নেই বিশ্ব ইতিহাসে। সক্রেটিসের এই জবানবন্দি ছাড়া নজরুলের রাজবন্দির জবানবন্দির তুলনা করার মতো কোনো লেখা আমরা পাইনি। অন্যরা পেলে আমরা সেদিন আমাদের মত বদলাবো। তারপরে তিনি জেলেই গেলেন, জেলে দেওয়া হলো। এই সময় 1923 সাল রবীন্দ্রনাথ তার বসন্ত নাটক নজরুলকে উৎসর্গ করলেন জেলখানায়। এখানে একটা জিনিস দেখার আছে যে রবীন্দ্রনাথ হলেন সাম্রাজ্যবাদের সাথে একটা সম্পর্ক রাখা মানুষ। যেমন ধর প্রফেসর ইউনুস, তিনি তো আসলে রেভলিউশনারি না, তিনি একটু আমেরিকার সাথে ঘষাঘষি তো তার আছে, এটা তো মিথ্যা না, ইউরোপের সাথে ঘষাঘষি আছে। কিন্তু তিনি যখন গণতন্ত্রের জন্য কথা বলেন তখন আমাদের ভালো লাগে, কারণ এটা তার না বললেও চলে। তো ডক্টর ইউনুসের যে ভূমিকা আমাদের সমাজ জীবনে, যে আত্মীয়তা তার সাম্রাজ্যবাদের সাথে, সেইটুকু আত্মীয়তা রবীন্দ্রনাথেরও ছিল। কিন্তু তারপরেও নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ 23 সালে নজরুলের কারাবন্দি নজরুলের জন্য বই উৎসর্গ করলেন। নজরুল তখন জেলখানায়। এই কারেজ রবীন্দ্রনাথ দেখিয়েছেন। এবং কি বললেন? জাতির জীবনেও বসন্ত এনেছে। এই যে জাতির জীবনে বসন্ত আনা, শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু, এটা একটা মারাত্মক ঘটনা ওই সময়কার। আর 24 সালের 17 জানুয়ারি লেনিনের মৃত্যু, এটা নজরুলকে প্রচণ্ড ব্যথা দিয়েছিল, লেনিনের মৃত্যু। এবং 24 সালেরই 24শে এপ্রিল তার দ্বিতীয় বিয়ে হলো প্রমীলার সাথে, যার নাম ছিল আশালতা সেনগুপ্তা। তার প্রথম বিয়েটার উপরে আলাদা একটা ক্লাস নেওয়া যায়, সেটা হলো তোমার দৌলতপুর, নজরুল জীবনের দৌলতপুর পার্ট। অ্যাকচুয়ালি কি হয়েছিল নার্গিসের সাথে, এটা অমীমাংসিত একটা কাহিনী পড়ে আছে, আনটোল্ড। যাই হোক, বিদ্রোহী কবিতা ঝড় তুলল। বিদ্রোহী কবিতা একক কবিতা হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা। কারণ কোলরিজের তোমার ওই কুবলাই খান বলো, WB ইয়েটসের ওয়েস্টল্যান্ড বলো, শেলির স্কাইলার্ক বলো, রবীন্দ্রনাথের শাহজাহান বলো, যত পৃথিবী বিখ্যাত কবিতা আছে, একক কবিতা হিসেবে বিদ্রোহীর সাথে সমতুল্য কবিতা পৃথিবীতে আর কোনোদিন রচিত হয়নি। বিদ্রোহীর উপরে এইবার প্রায় দুই বাংলা মিলিয়ে, ভারতের পশ্চিম বাংলার আমাদের দেশ মিলিয়ে প্রায় 24টার উপর বই বেরিয়েছে গেলে বিদ্রোহীর উপর, বিদ্রোহী শতবর্ষ উপলক্ষে। এটাও একটা বিশ্ব রেকর্ড। একটা কবিতা নিয়ে এত সব বই, অবাক করা কাণ্ড। তো বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতার বেরোনোর পরে নজরুল কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিলেন সমাজে, তার কয়েকটা উদাহরণ আমি তোমাদের খুঁজে বলি। এটা তোমাদের জাস্ট মেমোরিতে দেওয়ার জন্য, আমার বক্তৃতা না, গুরুত্বপূর্ণ লোকদের অভিব্যক্তি। কি কি? 1 নম্বর কেনা বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর স্ত্রী ছিলেন প্রতিভা বসু। প্রতিভা বসুর আসল নাম হলো রানু সোম। রানু সোম কে ছিলেন? বনগা লেনে, ঢাকার বনগা লেনের বাসিন্দা। রানু সোমকে নজরুল গান শিখিয়েছিলেন, গান শেখাতেন। এবং রানু সোম সারা জীবন নজরুলের মানে গুণগ্রাহী ছিলেন আর কি, খুবই গুণগ্রাহী। তার বই যে জীবনের জলছবি, পাতায় পাতায় নজরুলের প্রশংসায় পঞ্চমুখ। তো রানু সোম নজরুলের প্রথম দর্শন কিভাবে তার সাথে হয়েছিল, এইটার উপরেই বিশাল লেখা। নজরুলকে দেখে তার কেমন লেগেছিল। তো সেই বুদ্ধদেব বসু তার হাজব্যান্ড পরবর্তীকালে। বুদ্ধদেব বসু নজরুল এক ধরনের নজরুল প্রীতিও ছিল, কারণ প্রতিভা বসু নজরুলকে ভালোবাসতেন, অতএব নজরুলের প্রতি তার ই ছিল। আবার নজরুলকে ছোটোখাটো অপমানও তিনি বহুবার করেছেন, বলছেন যে এটা প্রতিভাবান বালক, প্রতিভাবান বালকের মতো লেখে। নজরুল প্রতিভাবান বালকের পক্ষে এইসব লেখা সম্ভব, বালকের মতো লেখা।
তারপর অনেকে বলেছে যে অপ্রস্তুত, কোনো রকম প্রস্তুতি ছাড়াই সাহিত্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। এটা বোকামির চূড়ান্ত। প্রস্তুতি ছাড়া বিদ্রোহী কবিতা লেখা যায়? একটা লোকের যদি পূর্ব প্রস্তুতি না থাকে, পূর্ব প্রস্তুতি মাথা মানে কি খালি ইউরোপিয়ান লিটারেচার পড়া? না তো। আমরা যত কিছু বিচার করি বাংলাদেশের সাহিত্যে, বিশ্ব সাহিত্য বলে, সবই হলো ইউরোপিয়ান সাহিত্য। ইউরোপিয়ান সাহিত্যের কোনটা কোনটা? ইংল্যান্ডের সাহিত্য, ফ্রান্সের সাহিত্য, জার্মানির সাহিত্য। এর বাইরে আবার আমাদের বিদ্যার দৌড় নাই। এই 3 দেশের বইপত্র যেহেতু অ্যাভেলেবল পাওয়া যায়, অতএব এটা নিয়ে বিশ্ব সাহিত্যের অডেন এই কথা বলেছেন। আমি জিজ্ঞেস করি যে ল্যাটিন আমেরিকায় এই সময় যারা লিখতেছিল তাদের কথা কোথায়? তাদের লেখা পড়ছো? না। তো বিশ্ব সাহিত্য হলো কেমনে? খালি ইউরোপীয় বিশ্ব সাহিত্য হলো, বাকিরা কি ঘোড়ার আড্ডা পারতো? আফ্রিকার লিটারেচার কোথায়? এই যে শত শত বছর ধরে আফ্রিকাকে মানুষকে পশুর মতো, জন্তুর মতো ধরে ধরে আমেরিকানরা নিয়ে দাস বানাইয়া বিক্রি করতো গরু ছাগলের মতো, সেই অসহনীয় অবর্ণনীয় মানবতা বোধ বর্জিত পৈশাচিক এই কর্মকাণ্ডের উপরে যারা লিখে বিশ্বজয় করতেছে আজকে আফ্রিকার ওসমান স্যাম্বেন, এদের লেখা পড়ছো? না, এদের লেখা পড়ে নাই। পড়া মানে বিদ্যার দৌড় হলো ইউরোপের ওই 3-4টা দেশ, এর বাইরে কিছুই পড়ে নাই। নেপালে এই মুহূর্তে কি লেখা হচ্ছে আমাদের দেশের লোকেরা খবরও রাখে না। তোমার বিষয় হলে আফ্রিকান লিটারেচার পড়তে হবে, কারণ উপনিবেশ বিরোধী আফ্রিকান লিটারেচারের যে তেজ, তার কিছুটা ছাপ আছে দক্ষিণ আফ্রিকার অ্যাক্টিভিটিসে। কি করতেছে গাজা নিয়ে দক্ষিণ আফ্রিকা? আমার আইসি এই ভাইদের কোনো খবর নাই। বাহরাইন, তারপরে তোমার আবুধাবি, দুবাইতে ইসরায়েলের কোমর জড়াই ধরে বল ড্যান্স করতেছে। আর সাউথ আফ্রিকা যে কিছুই না তোমার, সেই আন্তর্জাতিক আদালতে চলে যাচ্ছে এটা বন্ধ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, বিচার চায়। আবার গেছে এবার যে তোমার কথা শুনতেছে না তো, আবার মানুষ হত্যা করতেছে। এটা কেন হয়েছে? কেন হয়েছে? তার লিটারেচার তাকে তৈরি করেছে। তো আমরা যে আজকে স্বাধীনতার জন্য এখানে একত্রিত হয়েছি, নজরুলের জন্য একত্রিত হওয়ার অর্থ হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য একত্রিত হওয়া। তাহলে নজরুল আমাদেরকে তৈরি করেছিল, সেই জন্য আমরা এটা বুঝতে পেরেছি। ওই যে বলছেন না শক্তি সাধন মুখোপাধ্যায়, যে নজরুল শুধু যে বাঙালি মুসলমানকে জাগিয়েছে তাই না, তার শত্রুকে, তার মিত্রকে সেটাও চিনিয়ে দিয়ে গেছিলেন। আচ্ছা, তো বুদ্ধদেব বসু, নজরুলের ব্যাপারে তার অনীহা এবং নিহা দুটোই আছে, নিহা এবং অনীহা দুটোই আছে। তো তিনি বললেন, বিদ্রোহী পড়লুম ছাপার অক্ষরে মাসিক পত্রে, মনে হলে এমন কখনো পড়িনি। তিনি ঢাকার মানুষ ছিলেন। অসহযোগের অগ্নি দীক্ষার পরে সমস্ত মন প্রাণ যা কামনা করছিল, এ যেন তাই। দেশব্যাপী উদ্দীপনার এ যেন বাণী, উদ্দীপনার সত্যিকারের বাণী। বুদ্ধদেব বসু। প্রেমেন মিত্র বলতেছে, প্রেমেন মিত্র বিখ্যাত কবি। তো প্রেমেন মিত্র চলচ্চিত্রকারও, তিনি বড় চলচ্চিত্রকার, ছোট গল্পকারও, তার বিখ্যাত অনেক ছোট গল্পের বই আছে। তার সায়েন্স ফিকশন ঘনাদার কাহিনী। তো প্রেমেন মিত্র বলতেছেন, বাংলা সাহিত্যে এই শতাব্দীর 3য় দশকের গোড়ায় একবার কিন্তু এমনি অকস্মাৎ তুফানের দোলা লেগেছিল। পরবর্তীকালে স্মৃতিচারণ করতেছেন তিনি। সে দোলা যারা প্রত্যক্ষভাবে সেদিন অনুভব করেনি, তাদের পক্ষে শুধু লিখিত বিবরণ পড়ে সে অভিজ্ঞতার সম্পূর্ণ স্বাদ পাওয়া বোধহয় সম্ভব নয়। লিখিত বিবরণ পড়ে বুঝতে পারে যে কি কাণ্ডটা হয়েছিল। রবীন্দ্রনাথের কাব্য প্রতিভা তখন মধ্যাহ্ন দীপ্তি, মাথার উপরে জ্বলেছেন রবি। দেশের যুবজনের মনে তার আসন আছে পাকা। তারই মধ্যে, এরকম প্রক্রিয়ার মধ্যে হঠাৎ আর একটা তীব্র প্রবল তুফানের ঝাপটা কাব্যের রূপ নিয়ে করুণ মনকে উদ্বেল করে তুলেছিল। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথসম্মুখে যা যাই পাই যাই চূর্ণি। কবিতার সন্দেহ ভাষায় এ কি উত্তাল তরঙ্গ! তার কণ্ঠে ধ্বনিত কল্লোল কিশোর জগতে একটা সারা পড়ে গেছে, জেগে উঠেছিল একটি রোমাঞ্চিত শিহরণ। মনে আছে বন্ধুবর কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত একটি কাগজ কোথাতেই কিনে নিয়ে অস্থির উত্তেজনার সঙ্গে আমার ঘরে এসে ঢুকলেন। কাগজটা সামনে মেলে ধরে বলেছিলেন, পর। অনেক কষ্টে জোগাড় করেছি, রাস্তায় কারাগারি পড়ে গেছে কাগজ নিয়ে, মানে পত্রিকা নিয়ে, যে পত্রিকা ছাপা হয়েছে বিদ্রোহী। কি সে এমন কাগজ, নেহাত সাধারণভাবে ছাপা, যতদূর মনে পড়ছে ডবল ডিমাই সাইজের সাপ্তাহিক কাগজ, পাতাগুলো আলগা, সেলাই করা না, দাম বোধ হয় 4 আনা, মানে বিজলি, সাপ্তাহিক বিজলির কথা বলতেছে।
সেই কাগজ কেনার জন্য সারা শহর খেপে গেছে। কলকাতা শহর খেপে গেছিল বিদ্রোহী যেদিন বেরোয়। এইটাই বলতেছে প্রেমের মিত্র। পড়লাম কবিতার নাম বিদ্রোহী। সেদিন ঘরে ঘরে মাঠে মাঠে রাজপথে সভায় এ কবিতা নীরবে উচ্চ কণ্ঠে শত শত পাঠক পড়েছে। সেই উত্তেজনা দেখে মনে হয়েছে যে কবিতার জ্বলন্ত দীপ্তি এমন তীব্র যে ছাপার অক্ষরে যেন কাগজে আগুন ধরিয়ে দেবে। গাইবার গান নয়, চিৎকার করে পড়ার জন্য এমন কবিতা এদেশের তরুণরা যেন সেই প্রথম হাতে পেয়েছিল। তাদের উদ্দাম হৃদয়ের অস্থিরতাই এ যেন এক আশ্চর্য প্রতিধ্বনি। এ কবিতা যে সেদিন বাংলাদেশকে মাতিয়ে দেবে তাতে আশ্চর্য হওয়ার কি আছে? এটাই তো হওয়ার কথা। প্রেমের মিত্র বলতেছে তাই হয়েছে। অচিন্ত্য কুমার সেনগুপ্ত আরেকজন নজরুল ভক্ত, তার বিখ্যাত বই জ্যৈষ্ঠের ঝড় নজরুলকে নিয়ে লেখা। তো অচিন্ত্য কুমার সেনগুপ্ত বলতেছে এ নতুন কবি, নির্জীব দেশে একার বীর্যবাণী। শুধু বাংলা সাহিত্য নয়, সমগ্র দেশ প্রবল নাড়া খেয়ে জেগে উঠল। এমনটি কোনোদিন শুনিনি, ভাবতেই পারিনি। যেন সমস্ত অনুপাতের বাইরে, যেন সমস্ত অঙ্কপাতের অতিরিক্ত গত বিহব্বলের দেশে একে এলো প্রচন্ড উচ্চ বজ্রনাদ নিয়ে। আলস্যে আচ্ছন্ন দেশ আরামের বিছানা ছেড়ে হঠাৎ উত্তন্ন মেরুদণ্ডে উঠে দাঁড়ালো। একটা কবিতা বাংলা সাহিত্যে রেভলিউশন করে দিয়েছিল। একটা কবিতা। কলকাতার রাস্তায় রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে গেছিল। মানুষ যেখানে যে পারছে চিৎকার করে করে পড়তেছে বিদ্রোহী কবিতা। একবার ভাবো দৃশ্যটা। এই তিনটা সাক্ষ্যতে আমরা সেটা পাই। আরো অনেক সাক্ষ্য দেওয়া যায়, কিন্তু আমি তিনটা দিলাম এই জন্য যে বিদ্রোহী কবিতাটাকে বোঝার জন্য যে সেদিন কি রিয়াকশন করেছিল। এবং আজকেও দেখো বিদ্রোহী কবিতা বলে তোমাদের মেজাজই পাল্টে যায়। আমি তো এই, আমি তো সেই, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। তো সৈয়দ আলী হাসান, এটা আমি আর বললাম না, এটা আমাদের ঘরের মানুষ। মান্নান সৈয়দ একটা কথা বলছেন গুরুত্বপূর্ণ, যে ইন্দ্রিয়বাদিতা ও বহিঃশক্তির বিস্ময়কর সম্মিলন হলো বিদ্রোহী। আত্মার পৃথিবী, জান্তব পৃথিবী এবং বহির পৃথিবী, তিনটাকে একটা সাংঘাতিক রকমের ককটেল বানিয়েছে। রাসায়ন, কেমিক্যাল, অনেকগুলি ছোট ছোট রঙিন পাথর জুড়ে বিদ্রোহীর ঊর্ধ্বমুখী রঙিন মিনার তৈরি হয়েছে। এই মিনারের ভিত্তিভূমি মৃত্তিকায় স্থাপিত, এই মিনারের ভিত্তিভূমি মৃত্তিকায় স্থাপিত, এবং কিন্তু এর শীর্ষদেশ ঈশ্বরভেদী। এই ঈশ্বর নিশ্চয়ই আমাদের স্রষ্টা ঈশ্বরের কথা বলা হচ্ছে না। কায়েমি স্বার্থ, শোষক, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, কলোনিয়ালবাদ, এদেরকে বলা হচ্ছে যে এদেরকে ভেদ করে চলে যায়। তো অগ্নিবীণা ঝড়ের মতো করতালি, আকাশ বাতাস প্রকম্পিত করে তোলা, সব জয়ধ্বনিকর। তোরা সব এই কবিতাকে নিয়ে অগ্নিবীণা বেরোলো। কিভাবে বেরোলো? প্রথম কবিতাটা কি? প্রলয় উল্লাস। দেখো নজরুলের আবির্ভাব ঘটতেছে বাংলা সাহিত্যে। প্রলয় উল্লাস, তার 12টা কবিতা দিয়ে একটা বই কবিতার মাত্র। এর মধ্যে 7টা কবিতা ইসলাম নিয়ে আছে। পৃথিবীতে এরকম রেকর্ডার যে এইরকম সর্বজন স্বীকৃত মান্য কবি কোন রকম ভ্রুক্ষেপ ছাড়া নিঃসংশয়ে তিনি নিজের আইডেন্টিটি থ্রো করেছেন। কোনো ভ্রুক্ষেপ নেই, হীনতা নাই, নিচুতা নাই, কোনো ইত্রামি নেই নজরুলের মধ্যে, কোনো চালাকি নাই, চাতুর্য নাই। তিনি যা মনে করেছেন সঠিক সেটাকে থ্রো করেছেন তিনি। এবং তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন উড়ে কালবৈশাখীর ঝড়। দেখো তার যাত্রা শুরুই হচ্ছে এই স্লোগান দিয়ে, এটা এই বাণীকে নিয়ে। প্রথম কবিতাটাই প্রলয় উল্লাস, অগ্নিবীণার। তো নজরুল যদি অগ্নিবীণা না বাজাতো, যদি বিদ্রোহী লেখা না হতো, আমরা কিভাবে জানতে পারতাম? যদি নজরুলের আবির্ভাব না হতো, নজরুলের জন্ম না হতো, আমরা কিভাবে জানতে পারতাম যে বাংলা ভাষার, বাংলা কবিতার এই স্যাঁতস্যাঁতে, ভিজে, লেতলেতে, ক্যাতক্যাতে, কাদা কর্দমাক্ত উঠানে, এই মৃত্তিকার ভেতরে এইরকম বিষুবিহাসের মতো ভয়ঙ্কর অগ্নি লাভা উদ্গীরণের ক্ষমতা লুকানো ছিল? আমরা জানতেই পারতাম না। আমরা জানতেই পারতাম না যে গতির উন্মাতাল প্রবাহ স্বর্গমর্ত করতলে। নজরুলের কবিতা আছে না, স্বর্গমর্ত করতলে। এই যে স্বর্গমর্ত করতলে গতির উত্তাল উন্মাতাল ভয়ঙ্কর বিভীষিকাময় তাণ্ডব, এটা নজরুলের জন্ম না হলে আমরা জানতাম কেমনে? আমরা কি করে জানতাম বিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা, এটাকে মিশ্রণ করে যে অসাধারণ বৈপ্লবিক চেতনা সঞ্চার করা সম্ভব,
প্রেমের সঙ্গে বিপ্লব, বিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা, এগুলোকে মিক্স করে করে নজরুল একটা অসাধারণ কেমিক্যাল তৈরি করেছেন অগ্নিবীণায়। অসাধারণ কেমিক্যাল। এই কেমিক্যাল বিশ্ব ইতিহাসে বিরল, এরকম ঘটনা ঘটে নাই। তো এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ দেখো, সেটা হলো যে বাংলা কবিতার, আধুনিক বাংলা কবিতায় টার্নিং পয়েন্ট কোনটা? 1861 সাল। কেন? এই বছর মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়। ইটস এ বাংলা কবিতার টার্নিং পয়েন্ট। এটা গুরুত্ব, এটার আগে বাতিল হয়ে গেল বাংলা সাহিত্য, এর নতুন পৃথিবীতে পা রাখলো সে। গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট 1861 সাল, মেঘনাদ বধ কাব্য। 1890 সালে বেরোল রবীন্দ্রনাথের মানসী। এর আগের কবিতাগুলো রবীন্দ্রনাথ এক ধরনের মস্ক করা, কিন্তু মানসীতে এসে তিনি সত্যিকারের লিরিক লিখলেন, এক ধরনের মিহি মসৃণ জ্যোৎস্না মাখানো। আমি বলি যে নজরুলের জন্ম না হলে যেমন আমরা এই লাভা, এই তপ্ত শব্দ, এই অসাধারণ অনন্য সাধারণ কেমিক্যালের এগুলোর সাথে আমাদের মাত্র একবারই তো বাংলা কবিতার মহামহিম শীত দেখে হিমালয় মাথা নিচু করে দিয়েছিল। মাত্র একবারই তো বাংলা কবিতা সমুদ্রের ভয়াল গর্জন নিয়ে ফুসে উঠেছিল, সেটা তো নজরুলের মধ্যে। কিন্তু উল্টা দিকে রবীন্দ্রনাথকে আমরা বলি যে রবীন্দ্রনাথ জন্ম না হলে আমরা কি করে জানতাম ভাষা এত মিষ্টি হতে পারে, এত সুইট, এত মিহি, এত জ্যোৎস্না মাখা হতে পারে। এটা দুই বৈশিষ্ট্য, একটা যদি প্রখর রৌদ্রালোক হয়, আর এটা হলে জ্যোৎস্না মাখা রজনী। আবার নজরুলের মধ্যে জ্যোৎস্না এবং রোদ দুটোরই কোরাস আছে। তিনি যখন প্রেমের গান লেখেন তুলনাহীন, তুমি শুনিতে চেও না আমার মনেরও কথা, দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে চাহে যাহা বনলতা। রাতের মনের কথা কি মুখে সব বলা যায়? মনের কথা কি মুখে সব বলা যায়? রাতের আকাশে যত তারা ফোটে আঁখি কি দেখিতে পায়? যুক্তি কি নজরুলের? রাতের আকাশে এত তারা ফোটে, তোমার আঁখি কতটুকু দেখতে পায়? সব দেখা যায়। তা আমার কথা তুমি শুনতে চেও না, কারণ মনের কথা কি মুখে সব বলা যায়। আবার বলতেছে শুনিতে চেও না আমার মনের কথা, কারণ দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে চাহে যাহা বনলতা। ও ইঙ্গিতে বোঝে, তুমি বুঝতে পারো না, তোমার ভাঙি কইতে হবে আরে আই আন্নার কাছে কি চাই। তো অপূর্ব। তো এই মানুষই বেরোলো 1890 সালে, আর এর 30 বছর পরে বেরোলো অগ্নিবীণা। বাংলা আধুনিক কবিতার 3টা মিনার, এর মধ্যে সর্বোচ্চ মিনারটা হলো অগ্নিবীণা। কারণ হলো অগ্নিবীণায় যে জীবন, যে পৃথিবী, এই দুটো কবিতার মধ্যে সেই জিনিসটা নাই। হ্যাঁ, মেঘনাদ বধের মধ্যে বিদ্রোহ আছে। এইখানে তিনি ট্র্যাডিশনাল রামায়ণের যে টেক্সট, রামায়ণের যে ইন্টারপ্রিটেশন, সেটাকে চুরমার করে ভেঙে তিনি নতুন ডাইমেনশন নিয়ে আসছেন। তার রাম হলো আগ্রাসী শক্তি, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, যে একটা স্বাধীন দেশ লঙ্কাকে দখল করতে গেছে। তার সাথে দেবতারা, তার সাথে অমুক তমুক শয়তানি ষড়যন্ত্র, শটতা, প্রতারণা, জালিয়াতি। কে বা সে অধম রাম স্বচ্ছ সরোবরে? নজরুল মাইকেল বলতেছে যে চণ্ডালে বসাও মানে রাজার আলাইলে চণ্ডাল মন্ডাল এগুলো লঙ্কার সিংহাসনের কাছে নিয়ে আসতেছ। মানে রামকে চণ্ডাল, রামকে চোর, তস্কর, এই সমস্ত তিরস্কার করতেছে। কেন করতেছে? তার নিজের মুরাদ নাই, এই দেবতাদের শক্তি দিয়ে যুদ্ধ করতে হয়েছে। আর রাবণ মাইকেলের প্রতীক। রাবণ রুখে দাঁড়াচ্ছে মানবিক শক্তি নিয়ে, মানুষের জয় ঘোষণা করেছে। সে রুখে দাঁড়াচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। হয়তো আমি পারবো না, তাতে কি হয়েছে? আমার জীবনের শেষ রক্তবিন্দুতে হলে আমি লড়বো এই আধিপত্যবাদের বিরুদ্ধে। রামায়ণের এই ব্যাখ্যার বাইরে যে মেঘনাদের মহত্ব হলো এই জায়গাটায়। তো এই জিনিসই অস্পষ্টভাবে আছে। আর তোমার মানুষই তো হলো একেবারেই একটা উদযাপনের জিনিস, মানে উপভোগের জিনিস। কোমলতা, এখানে কোমলতা হলো মূল শর্টটা। ওরা জানে উদারা, মুদারা, তারা, 3টা না? তো এটা হলো ধরো উদারা, আরে উদারা মুদারা আরেকটু চললা, তারাই যে আকাশ ফাটাই ফেলাইলো একদম। তো নজরুলের মধ্যে 3টা স্কেলেরই মিশ্রণ ঘটেছিল, উদারা, মুদারা, তারা। কিন্তু আর বাকিদের মধ্যে রবীন্দ্রনাথ ছিল পুরোটাই ধরো উদারা। কখনো কখনো তিনি মুদারা পর্যন্ত আসছেন,
কিন্তু নজরুলের তিনটার দাপিয়ে বেরিয়ে তারাই যে উঠছে, তারাই যে শেষ স্কেলে চলে গেছে। বলবীর খালি একটা না, আমি ঝড়, তার প্রিয় ক্যারেক্টার কি ঝড়, ঝড়কে তিনি সবসময় আহ্বান করছেন, কারণ তার নিজের জন্ম হয়েছিল ঝড়ের রাত্রে। আবার কিরকম বিশ্বাসী কবি, তিনি বলছেন যে অবিশ্বাসীরা শোনো, আমার জন্মক্ষণে মসজিদ থেকে আজান উঠেছিল বেজে, ক্লিয়ার করে বলতেছে নজরুল। আবার বলতেছে উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আছে বাংলা কবিতার তুলনা, নির্দ্বিধায় নিঃসংকোচে নজরুল এগুলো বলেছে। এতে তার আভিজাত্য, তার সৌন্দর্য কিছুই নষ্ট হয়নি। আমাদের কাপুরুষগুলো কথা বলে এদিক সেদিক তাকায়, কেসে কেউ কিছু মনে করেনি, তো এতে তো হবে না, তো নজরুল হবি কেমনে? তুই তো সমঝোতাবাদী, তুই তো সুবিধাবাদী, তুই তো উদার বলিস। উদার মানে উদারতা হলে এক ধরনের, মাসুদং বলছে উদারতা হলে এক ধরনের সুবিধাবাদ। সুবিধাবাদীরা সবচেয়ে উদারতার বিক্রি করে, ট্যাবলেট বিক্রি করে। আমাদের উদার হতে হবে। কার কাছে উদার হবো? সাপের সাথে? আমারে কামড়াচ্ছে কুকুর, কুকুরের সাথে আমি উদারতা দেখাবো? আমি উদারতা দেখাবো আমার বন্ধুর সাথে। মাসুদং বলছে আমার কমরেডদের সঙ্গে আমার উদারতা, আমার শত্রুর সাথে আমি নিষ্ঠুর। আমার শত্রুর সাথে উদারতা দেখাতে গেলে তোমার বিপ্লবী হবে না। এই তো যাই হোক, বাংলা কবিতার ইতিহাসে অগ্নিবীণা চিরকালেই এর জন্য স্মরণীয়, শ্রেষ্ঠ কাব্য। সুকুমার সেন বললেন, সুকুমার সেন বাংলা ভাষার বড় গবেষক, ডক্টর সুকুমার সেন। সুকুমার সেন বলেছেন যে অগ্নিবীণা বাংলা ভাষায় সবচেয়ে পঠিত কাব্য। এরকম পরে আর কোনো কবিতার বইয়ের কখনো ঘটেনি। নজরুল তার সময় সুপার স্টার, মেগা স্টার ছিল। বলছিলাম না একটু আগে, রাস্তায়, কলকাতার রাস্তায় নজরুল হেঁটে গেলে ট্রাফিক জ্যাম লেগে যেত, মানুষ দুই পাশে ঝাঁপায় পড়ে এই যে নজরুল যায়। আর নজরুল ড্রেসও পড়তেন গেরুয়ার রঙের, একের কমলা টমলা, যা চাদর মাদর, মানুষের মাল একটা আসতেছে বাবা। তো কলকাতার ট্রাফিক পুলিশ থেকে শেষ পর্যন্ত নজরুলকে বলা হলো যে প্লিজ গাড়ি ছাড়া মুভ করবেন না, আপনি গেলে ট্রাফিক জ্যাম লেগে যায় শহরে। আছে কোনো ইতিহাসে এরকম নজির যে একজন কবি শহরে বেরিয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছে আর ট্রাফিক জ্যাম লেগে গেছে, মানুষ দুই পাশে জানানা জানানা দোকানপাট ফালাইতে দৌড়ে এসে তাকে এক নজর দেখার জন্য। প্রতিভা বসু যে বর্ণনা দিচ্ছে নজরুলকে দেখার পরে আমি কি করবো বুঝতে পারতেছিলাম। নজরুল আমার বাসার সামনে আমার দরজায় দাঁড়ানো, আমি কি করবো আমি বুঝতে পারতেছিলাম না, কি করা উচিত আমার। এইরকম ছিলেন তিনি। তো অগ্নিবীণার কবিতার সংখ্যা বলছে 12টার মধ্যে 7টাই হলো ইসলামী কবিতা। অগ্নিবীণা নিঃসন্দেহে যুগ প্রবর্তক কবি। অগ্নিবীণা নজরুলের চাওয়া কি ছিল? আমি খালি এখন দৌড়াচ্ছি। অগ্নিবীণা নজরুলের চাওয়া ছিল ইসলামী জীবনের পুনরুজ্জীবন, কোনো সন্দেহ নাই। তার কবিতা সাতিল আরব, কি বলছে তিনি? সাতিল আরব, সাতিল আরব, পুত যুগে যুগে তোমার তীর, শহীদের লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর। তোমার পুণ্য তিথিতে স্নান করে ইসলাম জেগে উঠছে বারবার। আমরা আজকে এই অবাগাজ নয় শির, আমাদের এখানে সেটা নাই। তাহলে ইসলামের পুনরুজ্জাগরণ তিনি চেয়েছেন অগ্নিবীণায়। এবং দ্বিতীয়টা হলো মানব মুক্তি, মানুষের অত্যাচার নির্যাতন থেকে। ওই যে যবে আমি সেই দিন হব শান্ত, যবে অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। তারপরে কি? বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, মর্মবেদনা আকাশে বাতাসে ধ্বনিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। মানব মুক্তি, অত্যাচার নির্যাতন পৃথিবীতে যতদিন থাকবে ততদিন নজরুলের সংগ্রাম। এই জন্য নজরুল বলছে আমি হয়তো দৈবক্রমে মুসলিমের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, আসলে আমি মুসলমান সত্য, একই রকম সত্য আমি সকল কালের সকল ব্যতীত মানুষের কবি। এখন হলো নজরুলের রাজনৈতিক দর্শন। আমরা খালি দৌড়াচ্ছি, এখন আর থামতেছি না। নজরুলের রাজনৈতিক দর্শনটা কি ছিল? একটা দর্শন থাকতে হবে তো, কি ফিলোসফি নিয়ে তিনি এগিয়েছেন। তার প্রধান উৎস ছিল প্যান ইসলামিজম, জামালউদ্দিন আফগানির। কোনো সন্দেহের কোনো কারণ নাই, জামালউদ্দিন আফগানি তার হিরোদের একজন ছিলেন। জামালউদ্দিন আফগানিকে নিয়ে তার কবিতাও আছে। জামালউদ্দিন আফগানি সেই সময় মুসলিম বিশ্বকে যেভাবে নাড়া দিয়েছিলেন, সেই নাড়া নজরুলকেও নাড়া দিয়েছিল। অসহযোগ আন্দোলনের সঙ্গে সঙ্গে প্যান ইসলামিজমের জামালউদ্দিন আফগানির চিন্তাধারা তিনি বিপুলভাবে উজ্জীবিত হয়েছিলেন। এক। 2 নম্বর হলো কামাল পাশা। কামাল পাশাকে তখন কামালের পলিটিক্সকে তখন পৃথিবীতে বলা হতো কামালবাদ, মানে কামালিজম, মাওবাদ বা মার্কসিজম যেভাবে বলি। তখন কামাল পাশা মুসলিম বিশ্বে কামালিজম হিসেবে পরিচিত হতো।
কামাল পাশার পরবর্তী কার্যক্রম যাই থাক, কিন্তু ওই সময় সারা মুসলিম বিশ্বে তিনি সত্যিকার হিরো হয়ে উঠেছিলেন। কারণ তিনি একদিকে ইংল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ঠেকিয়েছেন, আর একদিকে গ্রিসদেরকে প্রতিহত করেছেন, প্রতিহত করে তুরস্ককে তিনি সেভ করেছেন। তারপরে তিনি খেলাফত উচ্ছেদ করেছেন, এটা করেছেন সেটা করেছেন, ইসলামের মোটামুটি একটা সাইজ করে, এটা ও ভালো বলতে পারবে হচ্ছে, তা আমি ও পথে যাচ্ছি না। কিন্তু ওই সময়ের পৃথিবী, নজরুলের কামাল পাশা, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই। লেফট রাইট কবিতার মধ্যে লাইন দেখছো, লেফট রাইট অর্থ মার্চিং আর্মির ভাষাকে কবিতায় নিয়ে এসে অসাধারণ কবিতা করে ফেলেছে কামাল ভাষা। তারপরে আনোয়ারের মুসলমানদেরকে হেভি গালিগালাজ যাচ্ছে তারা আনোয়ার কবিতায়, বলছে আনোয়ার দুনিয়াতে মুসলিম আসপোষা জানোয়ার, যে বলে সে মুসলিম জীব ধরে টানো তার, রাগে ক্ষোভে ক্রোধে, বলছে এগুলো পোষা গরু সাম্রাজ্যবাদের ভেড়া, এগুলো মুসলমান নাম করে ঘুরে বেড়ে রসুলের উম্মত অযোগ্য, এগুলোকে মেনে ফেলে, জীব ধরে টাইনে ছিঁড়ে ফেলে এগুলোকে। এই যে ঘৃণা, সেই ঘৃণা কি আসলে কি মুসলমানদের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে গালিগালাজ করতে যে নেগেটিভলি তিনি আসলে তার মঙ্গল চান। তোরা এরকম হলি কেন? বাহিরে আমরা মরিয়াছি যত, ভেতরে মরেছি তত, গুনতিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। তারপরে কি, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা কিতাব চষে। বিবি তালাক কিভাবে করা যায় এটা নিয়ে গবেষণায় রত। এইটা ইসলাম? এই ভণ্ডামি, জামা ধরা ধামা ধরা, যেথায় মিথ্যা ভণ্ডামি মাই করব সেথায় বিদ্রোহ, জামা ধরা ধামা ধরা মরণ ভীতু চুপরাহ। আর তোমাদের মধ্যে তরুণদের বলতে, নতুন পথে যাত্রা পথিক চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চার আওয়াজ মানুষ মহিয়ান, চারিদিকে আজ ভীরুর মেলা, খেলবি কে আয় নতুন খেলা, জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি কেউ যান, উচ্চ কণ্ঠে উচ্চার আওয়াজ মানুষ মহিয়ান। এই তো তাহলে কামাল পাশা তাকে দারুণভাবে উদ্বুদ্ধ করেছিল, এই সময়ে সবাইকেই তাই করেছিল, এবং কামাল বাদ দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। আর একটা হলো সশস্ত্র সংগ্রামের ধারা, যে সশস্ত্র সংগ্রামের প্রশিক্ষণ নেওয়ার জন্য তিনি যুদ্ধে গিয়েছিলেন। মূলত ছিল তার টার্গেট ছিল সেনাবাহিনী কৌশল শিখে এসে এটাকে প্রয়োগ করবে সে। তো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারুক আর না পারুক, কবিতায় প্রয়োগ করে মাথায় দিছে। শত শত সন্ত্রাসবাদী সংগঠনগুলো অনুশীলন, তারপরে তোমার যুগান্তর, এরা বলতো যে নজরুল আমাদের জাতীয় কবি, এরা বলতো, হিন্দু মুসলমানের ব্যাপার না, বলতে যে ধূমকেতু তো আমাদেরই কাগজ। মানে সন্ত্রাসবাদী আন্দোলনকে এমনভাবে প্রমোট করা হয়তো ধূমকেতুতে, যে সমস্ত সন্ত্রাসবাদী, আজকের ভাষায় ওখানকার এই ব্রিটিশরা সন্ত্রাসবাদী বলতে, আসলে কি তারা সন্ত্রাসবাদী ছিলেন? তারা স্বাধীনতা, কাশ্মীরের লোকদেরকে ভারতীয় মিডিয়া এবং আমাদের দেশের গাদা মিডিয়াগুলো সন্ত্রাসবাদী জঙ্গি, কাশ্মীরের 3 জঙ্গি নিয়ে, তাই গাদার বাচ্চা স্বাধীনতা সংগ্রামী জঙ্গি হলে তো আমরা 71 সালে কি করেছি? আমাদের তো পাকিস্তানিরা এই কথাই বলতো, তাহলে কি সেটা সঠিক ছিল? বলতো নাশকতাকারী জঙ্গি, ইন্ডিয়া ঢুকছে পাকিস্তান ভাঙার জন্য, এগুলো তো বলতো পাকিস্তান মিডিয়াতে। তা আজকে আমরা, আমাদের সংবিধান বলে যে পৃথিবীর যেখানে মুক্তির যুদ্ধ সেইখানে আমি সমর্থন করি, বৈষয়িকভাবে না পারলেও মোরালিভাবে আমি সমর্থন করি। তাহলে আজকে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আমাদের এই দ্বিচারিতা কেন? কেন তাদেরকে আমরা বলছি জঙ্গি, কেন তাদেরকে বলছি সন্ত্রাসবাদী? সন্ত্রাসবাদ মানে কি? ইন্ডিয়ার প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে কাশ্মীরকে স্বাধীন করতে চাচ্ছে, এই তো অপরাধ। তো সেই অপরাধে নজরুল অপরাধী, কারণ তিনি সশস্ত্র সংগ্রামকে সমর্থন করেছেন, এটা তার আদর্শের মধ্যে ছিল। এখন নজরুলের লক্ষ্যর উদ্দেশ্য কি ছিল? লক্ষ্য উদ্দেশ্য, 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য ছিল নজরুলের ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা, এটা তার রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য। 2 নম্বর, নির্যাতিত মানুষের উত্থান, শোষিত বঞ্চিত নিগৃহীত মানুষের উত্থান। দেখবা যে ওই যে বলছে যে তোমার সাথে পথ চলে যারা গায়ে লাগিয়েছে ধুলি, তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠে কুলি, তোমারে সেবিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। ওই নির্যাতিত মানুষ, নিষ্পেষিত মানুষ, অধিকার হারা মানুষ,
গণতন্ত্র হারা মানুষ, ওই মানুষের ব্যথিত বক্ষে পা ফেলেই আসে নবজাগরণ, ওই জাগরণের কথা বলছেন। অতএব তিনি নির্যাতিত মানুষের উত্থান যেমন চেয়েছেন সমস্ত রকমের শোষণের বিরুদ্ধে, তেমনি চেয়েছেন মানবতার মুক্তি, একটা মুক্তি, মানবতার মুক্তি। তিনি বলছেন মানবতার মুক্তি না হলে কোনো লাভ নেই, ইজম টিজম কিচ্ছু ধর্মকর্ম কোনোটাই করে লাভ নেই যদি মানুষের মুক্তি আনা না যায়। 3 নম্বর উদ্দেশ্য ছিল তার হিন্দু মুসলমানের মিলন ঘটানো। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই জিনিস আর কোথায় পাওয়া যাবে বলো? তিনি এটা চেয়েছেন হিন্দু মুসলিমের মিলন, যে কারণে তিনি যে বিবাহ করেন প্রমীলাকে, তাকে ধর্মান্তরও করেন নাই তিনি। 2 বার বিয়ে হয় তাদের। প্রথমবার বিয়ে হয়েছিল ইসলামিক ধর্ম মোতাবেক, দ্বিতীয়বার বিয়ে হয়েছে হিন্দু ধর্ম মোতাবেক। কারণ প্রমীলাকে তিনি অপমান করতে চান নাই, বলছে ওর ধর্ম নিয়েও আমার কাছে আসবে, আমার ধর্ম নিয়ে আমার ধর্ম আমার কাছে, ওর ধর্ম ওর কাছে। একই বাড়িতে নজরুল নামাজ পড়তেছে, পাশে প্রমীলার মা গিরিবালা দেবী পূজা করতেছে। পিকুলিয়ার একটা সংমিশ্রণ। তার ছেলের প্রথম বাচ্চার নাম কি? অরিন্দম খালেদ, নজরুলের প্রথম ছেলের নাম। অরিন্দমকে বলো দেখি। হ্যাঁ, কার নাম ছিল অরিন্দম? মেঘনাদ বধ কাব্যের। হ্যাঁ, অরিন্দমটা কে আসলে? মেঘনাদ নিজে। মেঘনাদেরই নাম হলো অরিন্দম, যিনি ওরিকে দমন করেন। নজরুলের প্রিয় ক্যারেক্টারের একটা হলো অরিন্দম, আরেকটা প্রিয় ক্যারেক্টার হলো খালেদ। এই দুজনের নাম দিয়ে তার পুত্রের নাম রাখছেন অরিন্দম খালেদ। তার আরেক ছেলের নাম ছিল আরো পিকুলিয়ার, কৃষ্ণ মোহাম্মদ। প্রমীলার কৃষ্ণ আর তার মোহাম্মদ, পুত্র হলো কৃষ্ণ মোহাম্মদ, যদিও পোলাটা বাঁচে নেই বেশি দিন। যাই হোক, তো হিন্দু মুসলিম মিলন এটা তিনি চেয়েছেন। আর কি চেয়েছিলেন? ওই যে বারবার যে কথা, মুসলিম পুনর্জাগরণ। এই 4টা ছিল তার জীবনের ব্রত। এই সমস্ত ব্যাপারে বিপ্লবী ভূপেন্দ্র কিশোর রায় রক্ষিতের ছোট্ট একটা কোটেশন আমি বলি, আর বিষ্ণুদের একটা কোটেশন বলি। বিষ্ণুদেব খুব 30-এর দশকের বিখ্যাত কবি। তিনি বলছেন নজরুল, ভূপেন্দ্র কিশোর রায় রক্ষিত, তার বক্তব্য হলো নজরুল কবি এবং দ্রষ্টা। এই কবির বাণী ও দ্রষ্টার উক্তি সে যুগে সফল হয়েছিল, তার পথ ধরে ভারত স্বাধীনতা পেল। পরিষ্কার করে বলেছে ভূপেন্দ্র কিশোর রায় রক্ষিত, খুব বড় বিপ্লবী ছিলেন। তিনি বলছেন নজরুলের পথ দিয়েই ভারত আসলে স্বাধীনতা পেয়েছিল। এই রাস্তায় নজরুল যেটা বলছে 20-এর দশকে, সেইটাই আমরা পরবর্তীকালে লাভ করেছি। আর বিষ্ণুদে 30-এর দশকের যারা ইংরেজ সাজার চেষ্টায় ছিলেন, তার মধ্যে যেমন দাস, বিষ্ণুদে, অমিয় চক্রবর্তী, তারপরে তোমার সুদিন দাস, বুদ্ধদেব বসু, এদেরকে বলা হয় বাংরেজ। আল মাহমুদ বলতেন বাংরেজ, মানে বাংলা ভাষাভাষী ইংরেজ, তো বাংরেজ বলতেন আল মাহমুদ। তো বাংরেজ এরা মানে দেশে বাস করছে কিন্তু সাহেবি পাপ, লিটারেচার পড়ছে কিন্তু অর্ডিনারি এলিয়েটের বাইরে যাচ্ছে না। ওইটাই ইউরোপের লিটারেচারের বাইরে কিছু চেনেও না, বোঝেও না, পাত্তাও দেয় না। যে কারণে এদের চোখে নজরুল অশিক্ষিত। কেন অশিক্ষিত? নজরুল তো ওই সমস্ত ওই সাম্রাজ্যবাদের দালালদের বোঝ কাটানো নাই। আধিপত্যবাদের ট্যাবলেট যে কবিরা বিক্রি করেছে পৃথিবীতে, যেমন ওয়েস্টল্যান্ড হলো খ্রিস্টীয়বাদ, খ্রিস্টীয় মতবাদের উপর। নজরুল ওয়েস্টল্যান্ড নেবে কেন? নজরুল যে রসদ পাওয়ার সেটা নিচে সারা পৃথিবীর থেকে শোষিত মানুষের পক্ষের যা যেখানে পাওয়া যায়। তার বড় প্রিয়তম কবি হয়ে উঠছে হাফিজ, তার প্রিয় কবি হয়ে উঠছে খৈয়াম, তার প্রিয় কবি হয়ে উঠছে ধরো অ্যাজ ফর এক্সাম্পল টলস্টয় বা মাইকোভস্কি। এরা তিনি তাদের সাথে সাযুজ্য খুঁজে পেয়েছেন। তিনি তো ইউরোপের এই বোঝকা টানার জন্য নজরুলের জন্ম হয়নি, তো স্বাভাবিক কারণে নজরুল যে পরিমাণ পড়েছে, একটা বই পড়তে ধরো এরকম একটা বই 15 মিনিটের বেশি নজরুলের লাগতো না, জাস্ট 15 মিনিট শেষ বই। স্ক্যানার ছিল নজরুলের ভেতরে একটা, তিনি পাতার পর আড্ডার মধ্যে বসছে, সবাই পাতার পর পাতা উল্টাচ্ছে নজরুল, তারপরে বইটা যার বই তারা ফেরত দিয়ে দিল। সবাই অবাক, কি হয়েছে না, পড়া হয়ে গেছে। নির্ভুলভাবে কোন পাতায় কী লেখা আছে বলে দিতেন। হোয়াট এ পাওয়ার! অ্যাবজর্ভ করার ক্ষমতার মেমোরি তুলনায়। নজরুলের পড়াশোনা শুরু হয়েছে ছোটবেলার থেকে, আরবি, ফার্সি সাহিত্য, উর্দু সাহিত্য হাফেজ হয়ে বেরিয়েছে সাহিত্য করতে আসার আগে। তো এই ভাষাগুলো ভাষা না। তিনি মার্কসের উপরে লেখালেখি করেছেন। আমি
2003 সালে আয়ারল্যান্ডে গেছি, আয়ারল্যান্ড শহরে ঘুরতেছি ডাবলিনে, তো একটা অ্যাভিনিউ দেখি, রবার্ট এমেট অ্যাভিনিউ। আমি বললাম, আরে রবার্ট এমেট তো নজরুলের কবিতার ধূমকেতুতে আছে। রবার্ট এমেটের উপর 3টা সিরিয়াল আছে, ধূমকেতুর উপর থেকে 3টা কিস্তি বেরিয়েছিল। রবার্ট এমেট, তা আমিও আমার সাথে যে ছিল আরে রবার্ট এমেটের উপর তো নজরুলের লেখালেখি আছে। এবং অগ্নিবীণা বইয়ে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, বইয়ের লাস্ট পিস। এই বিজ্ঞাপনটা ছিল যে আগামী একটি সংখ্যা ধূমকেতু হবে রবার্ট এমেটের ওপর। দেখো 1925 সালে যে রবার্ট এমেটকে ফাঁসি দিয়ে মারছে ইংরেজরা আয়ারল্যান্ডের স্বাধীনতার সঙ্গে, সেই রবার্ট এমেটের খবর নজরুল কি করে জানলেন? কোথায় আয়ারল্যান্ড, নজরুল হিন্দি, তখন তো এখনকার যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না। তো হাও, এবং রবার্ট এমেটের উপর 3টা আর্টিকেল আছে নজরুলের। একবার তোমরা ভাবো খালি বিষয়টা। তো তাহলে নজরুলের লেখাপড়ার মান আমাদের চোখ দিয়ে দেখলে তো এটা হবে না। এরা তো হলো মহামানব, তাদেরকে দেখতে হবে সেই দিয়ে। যেমন শেরে বাংলা পাঠ্য বইয়ের বাপ একদিন দেখে পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতেছে শেরে বাংলা। বাবলা, আরে তোর বইয়ের পাতা ছিঁড়ে ফেলতে তো পড়া তো শেষ, আর কি পড়া শেষ মানে দেই ধর, বলে বলে বাপ করলে, রে বাবা অ্যাডভোকেট ওয়াজেদ সাহেব তাজ্জব হয়ে গেছিলেন শেরে বাংলার এই কাণ্ড দেখে, যে এই বইটা সে মুখস্থ করে ফেলছে এবং এটা ভাবা যায় যে বই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতেছে। এগুলো হলো এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি। নজরুল অন্ধকারে দেখতে পেতেন, এটাও একটা বিস্ময়কর ব্যাপার। হাত দেখার ক্ষেত্রে বাংলা ভাষাভাষী কবিদের মধ্যে হাইয়েস্ট। চট্টগ্রামে যেয়ে 2জন মানুষের হাত দেখছিলেন, 2টা ফুটফুটে মেয়ে, ফুটফুটে 2টা মেয়ে ঘুরু ঘুরতেছিল। তাই আসো দেখি নজরুলকে দেখবে কাঠটলিতে, হাজার হাজার মানুষ, বাড়িঘর ভেঙে ফেলানোর মতো অবস্থা। তো ওইখানে ওই 2টা মেয়েও ফুরফুর করতেছে, ভালো ফ্যামিলির মেয়ে আর কি। তো নজরুল, এই বাবু খুকি আসো, এদিকে আসো, দেখি তোমার হাত দাও। হাত দেখে বলো যে এই মেয়ে একদিন রাজরানী হবে। আচ্ছা, আরেকটা মেয়ের হাত দেখে বলো যে এই মেয়ের যেদিন বিয়ে হবে সেদিন চট্টগ্রামের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা ঘটবে। আশ্চর্যভাবে 2টো ঘটনাই সত্য হয়েছিল। আমি এর মধ্যে যারা রাজরানী হওয়ার কথা বলছে তার ইন্টারভিউ নিয়েছিলাম। ইনি কে জানো? বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর মা। আমার চট্টগ্রামে নজরুল নামে একটা ইউটিউবে পাওয়া যায়, একটা ভিডিও। এটা নজরুল ইনস্টিটিউটের ডকুমেন্টারি, ডিজি ভিশন ইয়েতে পাওয়া যায়, চট্টগ্রামে নজরুল। এটা দেখে নিলে তোমার চট্টগ্রামে নজরুল সম্পর্কে ডিটেইল জানা হয়ে যাবে। ওখানে আমি সাক্ষাৎ, উনি বলছে যে আমাকে বলছিল আপনি তো রাজরানী হয়েছেন ইয়া করতে। কীরকম? তার হাজব্যান্ড মানে আমির খসরু মাহমুদ বাবা পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, নিজে স্বাধীন বাংলাদেশের মন্ত্রী ছিলেন। তাহলে হাজব্যান্ড মন্ত্রী, সন্তান মন্ত্রী, এক অর্থে কি সে রানী না? আচ্ছা, আরেকটা মেয়ে যার কথা হাত দেখছিল, সেদিন তার যেদিন বিয়ে হয় সেই রাত্রে চট্টগ্রাম 1930 সালে অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটা ঘটেছিল। 2টোই সত্য হয়েছিল। আশরাফ আলী খান বাংলা ভাষার খুব বিখ্যাত কবি, তার বিখ্যাত একটা বই হলো কঙ্কাল। রাজপথ, এই রাজপথে কত লোক চলে তাদের চরণধ্বনি, কত নব নব বার্তা গাহিয়া কত ভাবে যায় রণি। ওগো রাজপথ কোথা পেলে এত গভীর মায়ের স্নেহ, তবু হৃদয়ের স্নেহ সুধা হতে বঞ্চিত নয় কেহ। যেই অভাগার দাঁড়াবার ঠাই জগতে কোথাও নাই, তুমি দাও তবু বিশাল বক্ষে যত্নে তাহারে ঠাই। রাজপথকে নিয়ে এই কবিতা আশরাফ আলী খানের। আশরাফ আলী খানের হাত দেখছিলেন নজরুল। হাত দেখে নজরুলের চেহারা বদলে গেল একদম। তিনি সঙ্গে সঙ্গে আশরাফ আলী খান চলে যাওয়ার পরে সবাইকে বললেন যে তোমরা ওকে একটু সঙ্গ দাও, ও ভয়াবহ ডিপ্রেশনে ভুগতেছে, যে কোনো সময় আত্মহত্যা করবে, ভয়ঙ্কর ডিপ্রেশনে ভুগতেছে। আমি ওর হাতের মধ্যে খুব ভয়ঙ্কর জিনিস, আগামী 1 মাস ওর জীবনে খুব গুরুত্বপূর্ণ সময়, ওকে সঙ্গ দাও। আশরাফ আলী খান নজরুলের ফলোয়ার ছিলেন, তার বই বললাম তো কঙ্কাল। 1 মাসের 28 দিনের দিন আশরাফ আলী খান সুইসাইড করেন। এটা আমি নজরুলের একটা বিশেষ গুণের সাথে তোমাদের পরিচয় করে দিলাম আর কি। যাই হোক, বিষ্ণুদে বলছেন, আমি তো মনে করি নজরুলের মধ্যে একটা কবিতাও আমরা লিখতে পারিনি। 30-এর দশকের অন্যতম সেরা কবি বিষ্ণুদে বলতেছেন, নজরুলের মতো একটা কবিতাও আমরা লিখতে পারিনি। স্বাধীনতা আন্দোলনে নজরুলের কবিতা অনেকের মনে স্পন্দন এনে দিয়েছিল। আমরা যারা মার্কসীয়, নিজেদেরকে মার্কসীয় বলে দাবি করি, মনে হয় সেরকম কোনো কবিতা আমরা লিখেই উঠতে পারিনি। যারা নিজেদেরকে মার্কসীয় বলে দাবি করি, ওরকম একটা কবিতা আমরা লিখতে পারিনি।
সুকান্ত আর সুভাষ অবশ্য সামান্য লিখেছে। কার কথা? বিষ্ণুদেব। সমর সেন, সমর সেনের দাদার নাম কি জানো? যে কইতে পারবো 100 টাকা পুরস্কার পাওয়া। গুগল সাহেবের দেখলে হবে না, গুগল সাহেবের গু হলো গোল গোল, তাকে বলা হয় গুগল। কারণ গুগলের বেশিরভাগটাই আপলোড হয় কলকাতা থেকে। বি কেয়ারফুল অ্যাবাউট গুগল ইনফরমেশন। বাংলাদেশ সংক্রান্ত ইনফরমেশনটা চেক করে নেবেন বাংলাদেশে নাকি কলকাতা থেকে আপলোড হয়েছে। ভেরি কেয়ারফুল। তো যাই হোক, আচার্য দীনেশ চন্দ্র সেন, যিনি ময়মনসিংহ গীতিকার আবিষ্কারক, যিনি বলছেন যে মুসলমানরা বাংলা বিজয় না করলে ভাষা হিসেবে বাংলা পৃথিবীর মানচিত্র থেকে চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যেত। সেই দীনেশ চন্দ্র সেনের নাতি তার একটা বই আছে বাবু বৃত্তান্ত, সমর সেনের। বাবু বৃত্তান্ত বইয়ে সমর সেনকে দাদা, সমর সেন ইংরেজি বিভাগে ঢাকা চট্টগ্রাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। তো বললো যে সমু শোন, দাদাই ডাকতেছে, বলে তোর বিলেত যাওয়ার ব্যবস্থাটা পাকা করে ফেললাম। তো বললো যে বিলেত যাব, তো কীভাবে পাকা করলে? কয় যে ওই যে ব্যারিস্টার, বিখ্যাত ব্যারিস্টার কলকাতা হাইকোর্টের, বলছে সে তার একটা মাত্র মেয়ে তোর সাথে বিয়ে দেবে আর ও সব খরচ বেয়ার করবে, ফিরে এসে সংসার শুরু করবে, অসুবিধা নাই। আর যদি চাস বৌমাকে সাথে নিয়ে তাও চলে যেতে পারবে, বিলেতে সব খরচ ওর। মানে বিয়ের ঘটকাই এটা আসছে প্রস্তাব আর কি, যে সমর সেনের সাথে বিয়ে দেবে কলকাতা হাইকোর্টের সবচেয়ে বড় লয়ারের তার মেয়ে, এবং বিলেতের সমস্ত খরচপত্র বিয়ার করবে তারা। সমর সেন বললো, দাদু আমি তো তোমার নাতি, আমি লিঙ্গ বন্ধ থেকে বিলেত যাব না। যেমন দাদু তেমন তার নাতি, লিঙ্গ বন্ধ করে বিলেত যাবো, আমি যাবো না দাদু। এই সমর সেন বলতো যে আমাদের যৌবনকালে রবীন্দ্রনাথকে মনে হতো ভীষণ জলো। আবার নজরুল আমাদের বিপ্লবের নায়ক ছিলেন। সমর সেন, ঠোঁট কাটা সমর সেন, সে বলতেছে রবীন্দ্রনাথকে আমাদের যৌবনকালে মনে হতো জলো একটা জিনিস, আর নজরুলকে মনে হতো আমাদের বিপ্লবের নায়ক। মান্নান সৈয়দ 20-এর দশকে বাংলার নবজাগরণের সঙ্গে বাঙালি মুসলমানের নবজাগরণ একসাথে মিলেমিশে গিয়েছিল। বাঙালির জাগরণের সঙ্গে বাঙালি মুসলমানের জাগরণ। নজরুল ইসলাম ছিলেন এই সমস্ত জাগরণের প্রধান সেনাপতি। নজরুল দুভাগ হয়ে গেলেন 1928 সালে। এই যে অখণ্ড নজরুল আমরা পেতে পেতে আসলাম, 28 সালে নজরুল দুভাগে ভাগ হয়ে গেলেন। তুমি বলে তারকে সিরা 2 টুকরো করছে, তা করে নাই, তার পৃথিবীটা দুভাগ হয়ে গেল। কি সাহিত্যিক নজরুলের সঙ্গে সঙ্গে আরেকজন নজরুলের আবির্ভাব হলেন। নজরুল নিজেও বলেছেন যে আমি আসলে দুজন নজরুল, একজন সাহিত্যের নজরুল, আরেকজন সঙ্গীতের নজরুল। সঙ্গীতকার হিসেবে নজরুলের ব্যাপক বিশাল অসাধারণ অনির্বচনীয় পুলক নিয়ে তিনি বাংলা সঙ্গীত আবির্ভূত হলেন, অনন্য সাধারণ প্রস্তুতি নিয়ে। এমন কোনো ওস্তাদ নেই সেই সময়কার ভারতবর্ষের যাদের কাছে নজরুল উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপারে আলোচনা করেন নাই, তালিম নেন নাই। এবং সেই সময় ভারতের সবচেয়ে বিখ্যাত তারা, আচ্ছা ভুলে গেলেন নামটা, যাই হোক, মানে সঙ্গীতের নবাব আলী বেগের লেখা বইটা কি নাম মনে করতে পারো তুমি? যাই হোক, যেটা মনে করতে পারছি না সেটা দরকার নেই। এই যে 1928 সালের মধ্যে দ্বিতীয় নজরুলের যাত্রা শুরু হলো। এখন দ্বিতীয় নজরুল আসলেন, দ্বিতীয় পর্যায়ে তার গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে হলো জিঞ্জির, আমি বলেছি। আর আরেকটা বই বাংলার সঙ্গীতের ইতিহাসের শ্রেষ্ঠতম গ্রন্থ, আমি আবারও বলি, রিপিটটা বারবার খালি শ্রেষ্ঠ শব্দ বলি, তোমরা মনে করো যে এই বেটার বাতিক আছে বোধহয়। আসলে বাতিক না, সত্য কথাগুলি ক্লিয়ার করে বলি আর কি। বাংলা সঙ্গীতের ইতিহাসে এত অনন্য সাধারণ মর্যাদার সঙ্গীত গ্রন্থ আর কোনোদিন লেখা হয়নি। সেই বইটার নাম হলো বুলবুল। 49টা গজল। এই গজলেরই একটা জোরে আমরা গাইতে বললাম, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজিদল,
আরেকটা গান আছে না, কেমনে রাখি আকি বাড়ি চাপিয়া, দাঁড়ালে দুয়ারে মোর। তারপরে তারপরে ওই গানে ওর বইয়ের মধ্যে আছে, আমায় চোখ ইশারায় ডাক দিয়ে যায় কে গো, কে গো দরদি। চোখ ইশারায় ডাকে না অনেকে, তো আমাদের চোখ ইশারায় ডাক দিলে হয় কে গো দরদি। তারপরে কে বিদেশি মন বন উদাসী বাঁশের বাঁশি বাজাও বনে, কে বিদেশি মন উদাসী বাঁশের বাঁশি বাজাও বনে, সুর সোহাগে ভিমরি লাগে কুসুম বনের গুলবদনে। গুলবদন মানে ফুলের মুখে। যে বুলবুল বেরোলো, আর বেরোলো সঞ্চিতা, যে বইটা রবীন্দ্রনাথ নজরুলকে বই উৎসর্গ করেছিলেন 1923 সালে, নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করলেন 1928 সালে। তা নজরুলের জীবন দুভাগ হয়ে গেল। গ্রামোফোন জীবন তার দখল করলো। সঙ্গীতকার নজরুল বাংলা গানে বিপ্লব নিয়ে আসলেন। বাংলা গজল গানের তিনি বাবা। নজরুলের মতো আগে এইরকম সফল গজল আর কেউ লিখতে পারেন নাই। বাংলা গানের খোল নলছে পাল্টে দিলেন তিনি। গজল দিয়া, ঠুমরি নিয়া, আর কি কি রাগ আছে বলো, ঠুমরি, গজল, যত যা আছে এগুলোতে নজরুলের জুরিহীন। ও জানে নজরুল সঙ্গীত রবীন্দ্রনাথের, ধরো যে আমি বলি তোমাদের ইয়ার কি করছি আর কি, ধরো এখানে একটা লেখা, যে কোনো এক লেখাকে টেনে পড়লেই রবীন্দ্রসঙ্গীত হয়। এখন ধর আমি পড়তেছি, সাপ্তাহিক সৌগাদের 16 নভেম্বর 1928 সংখ্যায় কমরেড মোজাফফর লিখলেন। যে কোনো লেখাকে টেনে বললে রবীন্দ্রসঙ্গীত বানানো সম্ভব। আচ্ছা, কিন্তু তুমি নজরুল এটা পারবে না। যেমন আমরা রবীন্দ্রনাথের গান আছে না, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ আমি পাইনে তোমাকে। আমরা বলতাম ইউনিভার্সিটিতে যখন পড়তাম আর কি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ তোমার আমি পাই না তোমার। রবীন্দ্রনাথের গানে 12টা বাজে দিলাম। তারপরে নজরুলেরও গান গাইতাম আমরা। আজান হচ্ছে নাকি? আচ্ছা দাও, গানটা বন্ধ করি, নজরুলের গান পরে শোনা যাবে একদিন। তো নজরুল দ্বিতীয় পর্যায়ে শুরু হলো বুলবুল, সঞ্চিতা এবং জিঞ্জির দিয়ে। তো গ্রামোফোন কোম্পানির জীবন, সঙ্গীতকার নজরুলের আবির্ভাব, তিনি বিপ্লব ঘটালেন। তিনি বাংলার শ্রেষ্ঠ সঙ্গীতকার, কোনো সন্দেহ নাই। এগুলো শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করতে গেলে 1 ঘন্টা যাবে। প্রকাশিত হলো বাংলা ভাষার শ্রেষ্ঠ গীতি গ্রন্থ বুলবুল, গানের সঙ্গে 49। কাকতালীয় ব্যাপার এখানে একটা আছে, 1928 সালে এশিয়ার শ্রেষ্ঠতম সঙ্গীত গ্রন্থ বুলবুল বেরোচ্ছে। একই সময় ইউরোপের শ্রেষ্ঠতম গানের বই বেরোচ্ছে, সেটা স্প্যানিশ কবি শহীদ লোরকার বই। বইটার নাম কি? জিপসি বেলাত। একই সময়ে দেখো, লোরকার সাথে নজরুলের জীবনের মিল আছে। লোরকা তো স্পেনে গৃহযুদ্ধে নিহত হয়েছিলেন। লোরকার নজরুল, ওখানে লোরকার বেরোচ্ছে জিপসি ব্যালাড, আর এশিয়ার থেকে নজরুলের বেরোচ্ছে বুলবুল। অতুলনীয় দুই কবির যেমন চারিত্রিক মিল ছিল, যেমন তাদের দৃষ্টিভঙ্গির মিল ছিল, শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানবতার সপক্ষে যেমন দুজন সক্রিয় ছিলেন, তেমনি সঙ্গীতের ক্ষেত্রেও তাই। তো এটা একটা কাকতালীয় ব্যাপার। এটা খুব গুরুত্বপূর্ণ যে একই বছর পৃথিবীর 2টা শ্রেষ্ঠ বই বেরোচ্ছে গানের। তো সঞ্চিতার কথা বললাম, রবীন্দ্রনাথকে উৎসর্গ করা হয়। এই সঞ্চিতা দ্বারা রবীন্দ্রনাথ ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন, কারণ নজরুলের সঞ্চিতা বেরোল 1928 সালে, আর রবীন্দ্রনাথ 1931 সালে একটা বই বার করলেন, সঞ্চয়িতা। দেখো, সঞ্চিতা সঞ্চয়িতা, এখানে একটা প্রভাব আছে। কিন্তু নজরুলের সঞ্চিতা না বেরোলে রবীন্দ্রনাথ তো সঞ্চয়িতা লিখতেনই না। একটা প্রভাব, মানে নজরুল রবীন্দ্রনাথকে মতো প্রভাব বিস্তার করতে পেরেছেন। তারপরে রবীন্দ্রনাথের যে কবি আছে, যে আছে মাটির কাছাকাছি, এটা বলছেন। আবার দেখো, রবীন্দ্রনাথের একটা গানে আছে, মানে এটা তোমার বলাকা কাব্যে, যে অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, আকাশ কাঁপে বাতাস কাঁপে তোমার সুরের প্রতাপ লেগে।
মারাত্মক কথা এখানে। অগ্নিবীণা কেমন করে তুমি বাজাও, কাকে নিয়ে মনে অবাক লাগে না? এইভাবে রবীন্দ্রনাথ নজরুলের ব্যাপারে এক ধরনের যে আগের নবীরা পরের নবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করে দেয় না, এটা যেন অনেকটা কাকতালীয় সেই ঘটনাগুলি ঘটেছিল। যাই হোক, সঞ্চিতা তিনি উৎসর্গ করলেন। প্রকাশিত হলো মুসলিম জাগরণের দ্বিতীয় মহান কাব্য জিঞ্জির। জিঞ্জিরের কবিতা সংখ্যা 16, 14টি ইসলামিক বিষয় নিয়ে। মাথায় রাখতে হবে নজরুলকে। এবার যাই তৃতীয় পর্ব, ডিটেলস আর যেতে পারতেছি না। তৃতীয় পর্ব হলো নতুন চাঁদ, কবিতা সংখ্যা 19। এই সময় তিনি কবিতা দিয়ে পত্রিকা সম্পাদকীয় লেখা চালু করলেন। এটা একটা অভূতপূর্ব জিনিস ছিল বাংলায়। আশাবাদ ভঙ্গ। হ্যাঁ হ্যাঁ, আমি নতুন চাঁদ নিয়ে আসছিলাম, ভাবছিলাম যে সময় পাবো তোমাদের কিছু জিনিস পড়ে শোনাবো। আমি দুটো বই নিয়ে এসেছিলাম। অগ্নিবীণা তো অনেকেই দেখছি, কিন্তু জিঞ্জির বা নতুন চাঁদ এই যে এগুলো হয়তো অনেকেই দেখে নাই, সেজন্য আমি নিয়ে আসছিলাম। দেখ পরে আমরা যদি কোনোদিন আবার সুযোগ হয় জীবনে দ্বিতীয়বার, তখন করা যাবে। তো যাই, আশাভঙ্গ। শরীর ও মন বিকল হয়ে গেছে। নজরুলের 41 সালের নজরুল, 3rd পর্বের নজরুল আসলে বিষাদ আক্রান্ত। আরো কতদিন বাকি তোমারে পাওয়ার, আগে বুঝি হায় নিভে যায় মোর আখি। জানি না তোমাকে পাবো কিনা, এরকম হাহাকার। ওই যে বাঁশি, রুমির বাঁশি, সে যে এখন কাঁদে ওই বনে ফিরে যাওয়ার জন্য, ওই যে সুপার পাওয়ার, তার সাথে কানেক্ট হতে চায় সে। নজরুল এখন হইচই নাই, কোলাহল নাই, শান্ত স্নিগ্ধ মরমিয়া। সেও কোথাও একটা যাওয়ার দূরের আহ্বান শুনতে পায়। এই দূরের আহ্বানের সমস্ত চিত্রগুলো নতুন চাঁদ কাব্যের মধ্যে পাওয়া যায়। এবং সেখানেও তিনি ইসলামকে ভোলেন নাই। প্রত্যেক কবিতা ইসলাম নিয়ে এই নতুন চাঁদের। তো যাই হোক, অগ্নিবীণার নজরুল হলেন উত্রোল, উদ্দাম, উল্লাস, ভাঙ চুর, ঝড়, জলোচ্ছ্বাস, গোর্কি, টাইফুন, টর্নেডো, হেরিকেন, যা বলা যায় সব বলা যায়। আর জিঞ্জিরের নজরুল, এই যে জিঞ্জির দেখালাম, যে জিঞ্জিরের নজরুল হলো আনন্দবাদিতা, আদর্শবাদিতা এবং প্রতিজ্ঞায় দীপ্ত, এবং পুরোটাই হচ্ছে ইসলামকে কেন্দ্র করে আবর্তিত। আমি কিন্তু বানিয়ে বলছি না কোনো কথা, নজরুল বই দেখে দেখে বলতেছি। এটা হলো তার সেকেন্ড পার্টের 28 সালের জিঞ্জিরের। আর নতুন চাঁদ হলো কি, আমি বলছিলাম যেটা শান্ত, মরমী, সাধক, আধ্যাত্মিক। এইখানে এসে তিনি দারাশিকর মাজমাউল বাহরাইন দ্বারা ব্যাপকভাবে আলোড়িত হয়েছেন। দারাশিকর বিখ্যাত বই মাজমাউল বাহরাইন, এটা সুফিবাদের একটা গুরুত্বপূর্ণ বই। এটা হয়তো আমাদের শরীয়তি আলেমরা ঠিক অ্যালাউ করবে না, তা না করুক। মনসুর হাল্লাজের তাওয়াসসিন, এটা তো আমরা দীর্ঘদিন পড়তেই পারিনি, এখন আমরা পড়তে পারি তাওয়াসসিন। তো তাওয়াসসিন এবং এই যে মাজমাউল বাহরাইন দারাশিকর একই নেচারের, এখানে মরমীয় বাদ থেকে গুরুত্বপূর্ণ। যাই হোক, আমার কথা আমি শেষ করে ফেলি, আল্লাহ বাঁচাইছে। যদি নজরুলের জন্ম না হতো, তাহলে আমরা বলছি যে ভাষা এমন যে হওয়া যায়, ভাষা যেটা করা সম্ভব, এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধে, মানবতার শত্রুদের বিরুদ্ধে এরকমভাবে কথা বলা যায়, এটা আমরা জানতেই পারতাম না। সম্ভব, এটা একটা ব্যাপার। আর বিষয় বৈচিত্র্য, ছন্দের খেলা, ভাষা বিদ্রোহ, এগুলো দিয়ে ঠাসা নজরুল। তো এই জন্য আমি বলি যে যতবার আমরা স্বাধীনতার কথা বলবো, যতবার আমরা মানবতার কথা বলবো, যতবার আমরা শোষণের বিরুদ্ধে কথা বলবো, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবো, নারী মুক্তির কথা বলবো, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলবো, শিক্ষা নিয়ে অশিক্ষার বিরুদ্ধে কথা বলবো, ততকাল নজরুল ছাড়া আমাদের চলবে না। আমি যদি আত্মমর্যাদাশীল একটি জাতিতে পরিণত হতে চাই, তাহলে আমাকে নজরুল পড়তে হবে। আর কয়েকটা পয়েন্ট দিয়ে আমি আমার বক্তব্য ক্লোজ করে দিচ্ছি। ঘরে বাইরে আমরা আক্রান্ত, ইট ইজ ফ্যাক্ট। আচ্ছা, আত্মপ্রতিরোধ ক্ষমতা শেষ, আমি প্রথমে বলছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই আত্মপ্রতিরোধ ক্ষমতা ফিরিয়ে আনার মেডিসিনটা কি, কোনটা খাইতে হবে? ভায়াগ্রা? ভায়াগ্রা খেলে হবে না, এটা অন্য জিনিস লাগবে। এই জিনিসটাই হলো নজরুল, আত্মার সম্পদ, আত্মার খাবার। আত্মা মরে গেছে আমাদের, সেই জন্য আমরা ফ্যাসিবাদের পায়ের তলায় পড়ে আছি, পিষ্ট হচ্ছি, রুখে দাঁড়াতে পারছি না, দাঁড়াতে পারছি না। এইরকম দুর্যোগকালে আমাদের খেতে হবে নজরুলকে। এবং শুধু সাহিত্যের জন্য নয়, নজরুলকে পড়তে হবে শুধু সাহিত্যের জন্য নয়, আমি বারবার বলছি, সাহিত্যের জন্য নয়, স্বাধীনতার জন্য, দেশ রক্ষার জন্য, সম্মান নিয়ে বাঁচার জন্য। এগুলো করার জন্য নজরুলকে দরকার। এই জন্য দরকার অবিরল অবিশ্রাম নজরুল চর্চা।
এর কোনো বিকল্প নাই। সব কিছুর বিকল্প আছে, নজরুল চর্চার বিকল্প। আমাদের জীবনকে নজরুলময় করতে হবে ভাই। ঘরে ঘরে নজরুল রচনাবলী থাকতে হবে। বাংলা একাডেমিতে পাওয়া যায় 12 খণ্ড নজরুল রচনাবলী। এটাতে বাড়িঘর ভরে ফেলেন, পোলা বান্ডে পড়ান। নজরুলের যে সমস্ত টুকটুক আরেকটা বই আছে নজরুল ইসলামী গানের, স্পেশালি জুলফিকার, পড়বেন। না পড়লে বুঝবেন কেমনে? খালি এই দিকে পড়ে থাকলে নজরুলের ভেতরের তো 40% মতো আমরা ঘাঁটতে পারছি। এখনো 60% নজরুল তো অপঠিত পড়ে আছে। এটা কে করবে দায়িত্ব? বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকায় ঢাকা ইউনিভার্সিটির সব পাবলিক ইউনিভার্সিটিতে নজরুল পড়ানো হয় না। আমি খোঁজ নিয়ে দেখেছি, আন্দোলন করেছি। 2000 মার্ক অনার্সে মাস্টার্সে মিলিয়ে নজরুল পড়া হয় 26। এই 26-এর 13 নম্বর আছে আবার ঐচ্ছিক, আর থাকলো 13। এই 13 হলো আবশ্যক। এই আবশ্যকের আবার বিকল্প আছে। অর্থাৎ এমন কৌশলের সঙ্গে সিলেবাস করা হয়েছে, বাংলা সিলেবাস, নজরুলকে স্পর্শ না করেও একটা লোক বাংলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারে। এই যে চালাকি সাম্রাজ্যবাদদের, দালালদের, ইউরোপিয়ান শকুনদের, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে সিলেবাস করা হয়েছিল সেটা ছিল পুরোপুরি কলকাতাকে ফলো করে, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ফলো করে। এই সিলেবাস একটা স্বাধীন দেশের সিলেবাস উপযোগী কি না, এটাকে চ্যালেঞ্জ করতে হবে। এখন না বলতে শিখতে হবে। নজরুল সঙ্গীত, নজরুল গীতি, নজরুল সঙ্গীতের বই এখন আমি করে দিয়েছিলাম নজরুল একাডেমিতে, নজরুল ইনস্টিটিউটে পাওয়া যায়। স্মৃতি বিজড়িত স্থানে ঢাকা শহরের উপর একটা আমরা করতে পারি। ঢাকায় কতগুলো স্পটে নজরুল কি কি কাণ্ড করেছে, একদিন লাগবে। এই ঢাকার সংরক্ষিত জায়গাগুলো বর্তমান আইকন সৃষ্টি করতে হবে। আমি ঘর থেকে বেরিয়ে আমার ছেলেটা বলবো, বাবা এখানে এই মিনারটা কেন, বা এখানে এই ফলকটা কেন? আমি আমার বাচ্চাকে বলবো যে এইখানে আমাদের জাতীয় কবি এই যে রমনা বটমূল, দেখো এই বটমূলে বসে তার বিখ্যাত গজল নিশি ভোর হলো জাগিয়া পরানো প্রিয়, এইটা এখানে বসে লিখছিলেন। ওই ফলকায়িত করা হয়েছে। ও আচ্ছা, বাংলা একাডেমির বর্ধমান হাউসের দোতলায় নজরুল স্মৃতি কক্ষ করেছি আমি। আমাকে এখন বলবো যে আপনি করেছেন, আপনি কেডা? বলে আমি করছি মানে আমার আন্দোলনের ফল। বাধ্য করেছি গভর্নমেন্টকে নজরুল স্মৃতি কক্ষ করার। আমাকে এটা যখন করা হয় আমাকে বললো যে নজরুল রবীন্দ্রনাথ স্মৃতি কক্ষ করতে হবে। বলে অবশ্যই করেন, কিন্তু 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 কি কিন্তু? আপনি নজরুল যদি রবীন্দ্রনাথ যদি বাংলা হেঁটে কোনোদিন আইসে থাকে এবং কোনোদিন থেকে থাকে, রাত্রি যাপন করে থাকে, তাহলে করেন। তার যদি না করে থাকেন তাহলে এই নামটা কেন খামাখা নিয়ে আসতেছেন সামনে? নজরুল তো এখানে মাসের পর মাস থেকেছে বর্ধমান হাউসের দোতলায় কাজী মোতাহার হোসেনের সঙ্গে। সেই জন্য এটা স্মৃতিকক্ষ। নজরুল মঞ্চ করেছি সামনে। চট্টগ্রামে ডিসি হিল ছিল, সেখানে নজরুল স্কোয়ার করেছি। পতেঙ্গা বিচে নজরুলের ফলক লাগেছে যেখানে সিন্ধু হিন্দল চক্রবাক লেখা। টাকা দেয়নি কেউ। এই মাছের ঝিনুকের মাছ বিক্রেতাদের, ছোট ছোট দোকানদারদের মিটিং করেছি আমি মাসের পর মাস করে, তারা রাজি হয়েছে। আমি বলছি তোমাদের ইনকাম বেড়ে যাবে। ওরা বোঝা সবার চাঁদা টাদা তুলে 15-20 হাজার টাকা উঠে দিয়ে যতটা পারা যায় সিবিসি। এইবারে যে ট্যানেল ম্যানেল কি করতে যায় ওটা ঘুরে দিয়েছি, যা শেষ নজরুল। তো যাই হোক, পূর্ণাঙ্গ নজরুল জীবনী এখনো হয় না। এটা নজরুল আনতে হবে। নজরুলকে পর্যটনের আওতায় আনতে হবে। ইংল্যান্ডে তাদের জাতীয় কবি শেক্সপিয়ার নিয়ে ট্যুরিজম আছে আলাদা। ইরানে আছে, ইরান তো যা করেছে তার তুলনা নাই এসব ক্ষেত্রে। আমরাও করতে পারি। ওই যে ও তো রুমির ওখানে গেছে কোনিয়াতে, কোনিয়া না কেনিয়া, কোনিয়া না, কোনিয়াতে রুমির মাজারকে কেন্দ্র করে ট্যুরিজম কি পরিমাণ ডেভেলপ করেছে ভাবা যায় না। তো জাতীয় কবির এই কেন্দ্র করে আমি একটা ট্যুরিজম চালু করেছিলাম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সঙ্গে যুক্তভাবে, যে সারাদিন দরিরামপুর, ত্রিশাল, ঢাকা টু সকালবেলা হলিডেগুলোতে বাস যাবে, পর্যটনের বাস। আমরা টিকিট বিক্রি করবো নজরুল ইনস্টিটিউট এবং পর্যটন দেবে বাস। আমরা টাকাটা ভাগাভাগি করে নেব এবং ওখানে আমাদের গাইড থাকবে, সে নজরুল স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখাবে। আরেকটা চালু করেছিলাম ঢাকা টু কুমিল্লা, কারণ বাংলাদেশের একমাত্র শহর কুমিল্লা, যে শহরের নজরুলের প্রতিটি পদক্ষেপকে ফলকায়িত করা হয়েছে। দুজন মানুষের কাছে ঋণ। একটা হলো আবু জাফর ওয়াহিদুল্লাহ, একসময় মন্ত্রী ছিলেন, মাগো কুমড়া ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, উনি তখন কুমিল্লার ডিসি ছিলেন, এগুলো করেছেন। আর একটা লোক আমিনুর রহমান নামে একজন ডিসি ছিলেন, মূলত তারই আসলে মূল কাজটা। তো এরকমভাবে নজরুলের স্মৃতি বিজড়িত ঢাকার যতগুলো স্পট আছে আমরা এইভাবে রক্ষা করতে পারি। জাতীয় কবির কোনো সাংবিধানিক স্বীকৃতি নাই, এটা করতে হবে। নজরুল বিরোধিতাকারীদের চিহ্নিত করতে হবে যে কারা নজরুল বিরোধী, এরা কারা আসলে। একটু অনুসন্ধানী মত, একটু অনুসন্ধানী চোখ। আমি বলছি না ফ্যাসিস্ট হওয়ার জন্য,
আমি বলছি এদেরকে চেনেন, এদের সাথে কথা বলেন, এদের সাথে ডায়লগ করেন। কেন তুমি নজরুল বিরোধিতা করতেছো? কেন তুমি তোমার পিতার বিরুদ্ধে কথা বলছো? কেন তুমি তোমার পিতাকে পড়ো নাই ভালো করে? কেন তুমি নজরুলের ওই গানটা ভালো করে চোখ বুলাওনি? কেন তুমি শান্তিনিকেতন দ্বারা, কেন তুমি ইন্ডিয়ান কালচার দ্বারা প্রভাবিত হচ্ছ? কেন তুমি পাশ্চাত্য কালচার দ্বারা প্রভাবিত হচ্ছ? তুমি তোমার নিজের কালচার, নিজের কবি, নিজের পিতা, নিজের সবচেয়ে প্রবল পুরুষটাকে তুমি টাচ করবে না? নজরুল চর্চাকারী যারা, তাদেরকে একত্রিত করতে হবে। 1000 বছর এখন দেখেন রবীন্দ্রনাথের উপর ওয়েবসাইট এসে 50,000-এর উপরে। গর্ব করি আমি, হ্যাঁ আমাদের ভাষার সেরা কবি, নোবেল লরিয়েট কবি, তারপরে 50,000 ওয়েবসাইট। নজরুলের উপর ওয়েবসাইট কয়টা আছে? সর্বোচ্চ সাকুল্যে 10টা। 50,000 ভার্সেস 10। এইটা হলো নেটের জগৎ, এখনকার হলো ওয়াইফাই এর পৃথিবী, ইন্টারনেটের জগৎ। এই সময় এই বৈষম্য, এই যে 50,000 ওয়েবসাইট, এর মধ্যে 20,000 করেছে বাংলাদেশের লোকেরা। রবীন্দ্রনাথের মধ্যে 50,000 ওয়েবসাইট, তার 20,000 করেছে বাংলাদেশের পোলারা। নজরুলের উপর ওয়েবসাইট নাই কেন? 10টা ভাঙ্গা চূড়া, তাগুলো অসমাপ্ত, কেননা 1 মাস 2 মাস চালায় বন্ধ করে দিছে, কোনো ইনফরমেশন পাওয়া যায় না। সর্বোচ্চ 10টা পাওয়া যায় আর কি, সার্চ দিয়ে দেখো। তাহলে ওয়েবসাইট কেন আমি 10,000 করবো না? কেন 20,000 ওয়েবসাইট থাকবে না? নজরুলের প্রত্যেকটা দিকের উপর আলাদা আলাদা ওয়েবসাইট থাকা উচিত। নজরুলের উপর পিএইচডি করলে চাকরি পাওয়া যায় না। এই সমস্যাটা কিসের সমস্যা, সেটা আমাদের অনুধাবন করে সেটা মোকাবেলার রাস্তায় নামতে হবে। তো যাই হোক, করে হানাহানি তবু চলো টানে নিয়ে আসো যে মহাভার। যত সমস্যায় আসুক, আমাদের কান্ডারি এতরির পাকামাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শারিক আল্লাহ। অতএব আমাদের ভয় নাই, আমাদের এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় ফেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শোনো আজান, এখনো জামাতে হওরে সামিল, হয়তো এর সাথে আসে স্থান। আমি তোমাদেরকে বলবো ভাইয়েরা, আমার অন্তরস্থল থেকে, যে আমরা অনেক দেরি করে ফেলেছি। ঘুমাইয়া কাজা করেছি ফজর, নজরুলের গান দিয়ে বলতেছি যে ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায় ফেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শোনো আজান, এখনো জামাতে হওরে সামিল, হয়তো এর সাথে আসে স্থান। এই এশার সময় আমরা এসে আহ্বান জানাচ্ছি, আসো নজরুল চর্চায় এগিয়ে আসো। বাংলাদেশকে বাঁচতে হলে, নিজেদেরকে বাঁচাতে হলে, আমাদের পিঠের চামড়াগুলোকে অক্ষত রাখতে হলে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যথার্থ মানুষের মতো সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে বড় করতে হলে নজরুল চর্চার কোনো বিকল্প নাই। নজরুলকে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে হবে, এখন ছড়াই দিতে হবে। আর আমাদের দূতাবাস, এটা নিয়ে তো কথা বলতে পারলাম না, টাইম নাই। আমাদের দূতাবাসগুলো নজরুল চর্চা করে না, নজরুলের জন্মদিন মৃত্যুদিন কিচ্ছু পালন করে না। আমি বেইজিংয়ে গেলাম, যাইয়া চীনের পররাষ্ট্রমন্ত্রীর হাতে নজরুল ইনস্টিটিউট থেকে নজরুলের ইংরেজি অনুবাদের একটা বস্তা তুলে দিয়েছি। উনি বলেন যে এই কবি কে এটা? তা আমরা বললাম, আমি বলছি তার জানো কমিউনিজম বইতে পৃথিবীর প্রথম কাজ করছে তিনি, বলে তারিয়াদের উপর তার বই সর্বহারা, আরও অনেক কিছু বলার পরে তাশকিল হয়ে গেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী। বলে ইজ ইট ফ্যাক্ট? তো তোমাদের অ্যাম্বাসিগুলো করে কি এখানে, ঘাস কাটে নাকি? ওরা তো ওরকম সোজা সবটা। তো যাই হোক, তোমার এই বইগুলো আমাকে দিয়ে যাও, আমি চীনা ভাষায় নজরুলের সমস্ত রচনাবলী অনুবাদ করাবো। তুমি আমাকে নজরুলের, এটা আমি বলতেছি সেই 2002-03 সালের কথা, আমি তোমাকে একটা জিনিস অনুরোধ করে দিয়ে যাও আমাকে, কি নজরুলের একটা ছবি দিয়ে যাও। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলতেছে, আমি আবেগে উত্তেজনায় কাঁপতেছি একদম, যে তাহলে চীনা ভাষায় নজরুল ঢুকতে যাচ্ছে। আমি দৌড়ালাম অ্যাম্বাসিতে, আমি অ্যাম্বাসেডারকে বললাম যে নজরুলের কোনো, নজরুল না তো, আমরা তো সাহিত্য করি না, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, আপনি সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করুন। তো চীনের পররাষ্ট্রমন্ত্রী বললো যে রবীন্দ্রনাথকে আমরা চিনি, তার কারণ ভারতীয় দূতাবাস রবীন্দ্রনাথের জন্ম মৃত্যুর দিন তারিখগুলোকে আমাদেরকে দাওয়াত দেয় এবং অনুষ্ঠান করে, আমাদেরকে বিভিন্ন বই দেয়, গিফট দেয়, গানের সিডি পাঠায়, চীনা ভাষায় অনুদিত নানান কিছু পাঠায়। সারা পৃথিবীতে ইন্ডিয়ানরা এই কাজটা করে, আর আমরা করি উল্টাটা, করি না। কারণ নজরুল তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবজেক্ট না। এই ব্যাটারা আছে রাষ্ট্রের টাকা, জনগণের ট্যাক্সের টাকা ফুর্তি উড়ায়, মদ ফ্রি, এটা ফ্রি, সেটা ফ্রি। কিন্তু নজরুলের জন্য কাজ করা যাবে না। নজরুলের জন্য কাজ করলে সাম্রাজ্যবাদ খুশি হয় না, আমেরিকা খুশি হয় না, ইউরোপ খুশি হয় না। অতএব নজরুলের জন্য কাজ করা যাবে না, তারা করে না।
এই দূতাবাসগুলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাধ্য করতে হবে, এটা আইন করে নিতে হবে ভবিষ্যতে যদি সুযোগ আছে আমাদের। যদি কোনোদিন বাংলাদেশে প্রবাদ হয়, আমরা নজরুলের পতাকা পৃথিবীর দেশে দেশে উড়াবই। তো আসো আমরা সবাই নজরুলময় হয়ে উঠি, এই আশাবাদ ব্যক্ত করে। আমাকে দীর্ঘ দীর্ঘ সময় তোমরা দিয়েছো, এই জন্য তোমাদের কাছে অশেষ কৃতজ্ঞতা। আমার ভাই হাসান আল ফেরদৌসকে, আমার ভাই সালামকে এবং আরও যারা আছো সংশ্লিষ্ট সবাইকে আমি মোবারকবাদ জানাই। আমি জানি না তোমাদের কেমন লেগেছে, কিন্তু আমি কিন্তু আজকে উচ্চারণ হয়ে গেছি যে একটা সাবজেক্ট নিয়ে সারাটা দিন আমরা কাটিয়ে দিলাম এবং ছেলেদের মুখে কোনো বিরক্তি দেখিনি। যাওয়ার সময় সূর্য যখন ডুবে তখনও হাততালি দেয়। ইটস এ ম্যাজিক। আমার কাছে মনে হচ্ছে যে তো ভালো থেকো, আবার যদি দেখা হয় দেখা হবে, আর না হলে ইন্না লিল্লাহ যদি এর মধ্যে হয়ে যায় আমার, তাহলে দোয়া করো আর কি।